আচ্ছা, আমরা মনে হয় আমাদের নেক্সট চ্যাপ্টারে যেতে পারি। তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো যারা এস্টিমেটিং এন্ড কস্টিং ইতিমধ্যে পড়েছেন তারা জানেন যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ অতি সংক্ষিপ্ত বলেন, সংক্ষিপ্ত বলেন বা রচনামূলক, এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। সেটা যে রূপেই আসুক, অতি সংক্ষিপ্ত হোক বা সংক্ষিপ্ত হোক বা রচনামূলক হোক, তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রচনামূলক প্রশ্ন আসার। তাছাড়া ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নও এখান থেকে দেয়। তো এখানে আমরা একটা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেমনটি আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে চিত্রে প্রদর্শিত পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় করো। পুকুরের তলার পরিমাপ 80 × 60 মিটার। অর্থাৎ আমার একটা পুকুরের মাটি খননের পরিমাণ নির্ণয় করতে হবে। অর্থাৎ যে সেকশনটা আমরা পুকুরের যে সেকশনটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পুকুরটা কাটতে আমার কি পরিমাণ মাটি খনন করা হয়েছে সেইটা আমার বের করতে হবে। ঠিক আছে? তো সেইটা বের করার জন্য আমার একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে যে যখনই আমরা পুকুরের মাটি খনন করা বের করব, অর্থাৎ এই ধরনের ম্যাথগুলো করব, আমরা খেয়াল করব পুকুরের কোন মাপটা দেওয়া আছে। পুকুরের দেখো এখানে লেখা আছে পুকুরের তলার পরিমাপ। তো কোনো কোনো সময় এখানে পুকুরের উপরের মাপও দেওয়া থাকে। তো উপরের মাপ দেওয়া থাকে। আমরা তো তোমরা হয়তো জানো যে আমরা যখন উপরের মাপ দেওয়া থাকে তখন উপর থেকে নিচের দিকে যাই। তখন কি হয়, আমরা সচরাচর পুকুর তোমরা তো দেখেছো তাই না, গ্রাম অঞ্চলে বা যেখানেই হোক দেখেছো, পুকুরের নিচের দৈর্ঘ্য কি হয়, অবশ্যই ছোট হয়, আর উপরের দৈর্ঘ্য কি হয়, বড় হয়। তাহলে আমার তলার মাপ দেওয়া আছে, তাহলে কি এই মাপটা ছোট? অর্থাৎ এই ছোট থেকে আস্তে আস্তে দেখো সেকশনেও দেখা যাচ্ছে, এই যে এখানে দেওয়া আছে 80 × 60, এটা হচ্ছে পুকুরের নিচের মাপ। কিন্তু পুকুরের উপরের মাপ দেখো অনেক বড়। অর্থাৎ আস্তে আস্তে আমাদের পজিটিভের দিকে যেতে হবে, বড় হবে। অর্থাৎ এই 80 আর 80 থাকবে না, 60ও থাকবে না, এটা বড় হয়ে যাবে। আবার যদি এখানে হতো যে এই 80 এবং 60 উপরে দেওয়া থাকতো, তাহলে সেটা আস্তে আস্তে কি হতো, ডিক্রিজড হতো, অর্থাৎ ছোট হতো। যাই হোক, এখন আমরা এই সেকশনটা একটু বুঝে নিই। পুকুরের নিচের মাপ, অর্থাৎ এই যে আমার এই মাউসের কার্সার এখান থেকে এই পর্যন্ত লেন্থটা দেওয়া আছে হচ্ছে 80 মিটার, এবং এখান থেকে এই পর্যন্ত ব্রেথটা দেওয়া আছে 60 মিটার, যেমনটি এখানে লেখা আছে। এখন এই যে নিচের যে সেকশনটা, এখন আমার কলম যেখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা হচ্ছে সেই 80 এবং 60 মিটার। তো এই সেকশনটার উপরে আমরা কি দেখতে পাচ্ছি, 3 মিটার একটা গভীরতা আছে, যেমনটি আমাদের ডান পাশের সেকশন থেকেও আমরা দেখতে পারি। তো এখানে আমাদের পুকুরটা দুইটা সেকশনে বিভক্ত, উপরের একটা সেকশন, নিচের একটা সেকশন। আমরা নিচের এই মাপটা জানি কিন্তু উপরের মাপটা জানি না। তো নিচ থেকে উপরে অর্থাৎ দুইটা সেকশনকে আলাদা করার জন্য এই নিচের ক্ষেত্রে একটা গভীরতা আছে, যেটাকে আমরা বলি 3 মিটার গভীরতা আমাদের দেওয়া আছে। এখানেও দেওয়া আছে, আবার এখানেও 3 মিটার দেওয়া আছে। অর্থাৎ দুইটা সেকশনই দুই ভাবে দেখানো হয়েছে, একটা পাশ থেকে একটা সামনে থেকে। আচ্ছা, তো এখন আমাদের প্রথমের কাজ হচ্ছে যে যেহেতু আমাদের পুকুরের নিচের অংশ দেওয়া আছে, দুইটা অংশে বিভক্ত হবে। তো নিচের দুইটা অংশ, আবার উপরেরও দুইটা অংশ। তো চলেন আমরা ম্যাথটা সমাধানের দিকে যাই। প্রথমে হচ্ছে আমরা এই ম্যাথটা মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে সমাধান করব। এই ম্যাথটা কিন্তু অনেকভাবেই সমাধান করা যায়। মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে করা যায়, গড় প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে করা যায়, প্রিজময়েডালের সূত্রের সাহায্যে করা যায়। এখানে আমরা মধ্যপ্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে এই ম্যাথটা সমাধান করব। আচ্ছা, তো প্রথমে আমাদের নিচের অংশ। তো নিচের অংশে আমার পরিমাপ কত দেওয়া আছে, 80 × 60। দেখেন নিচের দৈর্ঘ্য আছে আমার হচ্ছে 80, আর নিচের প্রস্থ কত আছে, 60। তাহলে এই যে নিচের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, তাহলে আমার উপরের দৈর্ঘ্য কত হবে, এই যে নিচের, অর্থাৎ এই দাগটা দেওয়া আছে হচ্ছে এখান থেকে এই দাগ, দেখো আমার মাউসের এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 80। তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? এখন এই যে এই পাশে একটা জায়গা আছে, এই জায়গাটা কত মিটার? এই যে দেখো আমরা সেকশনে দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এই জায়গাটা 2 মিটার। আর এই যে 3 মিটার দেখতে পাচ্ছি, এই 3 মিটারটা গভীরতা। এইটা কিন্তু পাশের জায়গা, যেমনটি পাশে দেওয়া আছে। আর এই 3 মিটারটা কি, গভীরতা। তাহলে আমরা যখন নিচ থেকে উপরে যাই তখন আমাদের সূত্র কি ছিল বইতে? আহ মধ্যপ্রস্থদের সূত্র আশা করি সবার মনে আছে, যে L+2SD। সূত্রের 2SD, টুটা কি, সূত্রের 2, এস হচ্ছে স্লোপ। এখন আমরা ভালো করে খেয়াল করি তো এখানে আমাদের স্লোপ কত আছে, অর্থাৎ এখান থেকে এখানকার দৈর্ঘ্য কত, এই যে 2 মিটার। সেই স্লোপটা হচ্ছে এখানে আমাদের দিলাম এস স্লোপ। তারপরে আছে 2SD। তো ডি তে কি থাকে, আমাদের ডি তে থাকা হচ্ছে ডেপথ, গভীরতা। আমাদের এখানকার গভীরতা কত আছে, 3 মিটার। 3 মিটার, এটা ক্যালকুলেশন করলাম, আমার এসে গেল 92 মিটার। এখন এই যে 92 মিটার, এটা কোনখানের দৈর্ঘ্য, দেখো এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা হচ্ছে 92 মিটার।
এখন আমরা তো দৈর্ঘ্য বের করলাম, তো এই 60 মিটার অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 60 মিটার, আর এখান থেকে এই পর্যন্ত কতটুকু আমাদের প্রস্থটা বের করতে হবে। তো আমরা এখন প্রস্থ বের করি। এখন আমরা দেখি প্রস্থ। এখন ভালো করে দেখো, এই যে 2SD ক্যালকুলেশন করে কত হচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 দুগুণে 4, 3 4-এ 12। তো এই 2SD ক্যালকুলেশন করলে 12 হয়। আমরা সরাসরি এখানে 12টা বসিয়ে দিতে পারি না প্রস্থের সাথে? অবশ্যই বসিয়ে দিতে পারি, কারণ আমাদের এই যে ধারটাও সেম, আবার আমাদের গভীরতাও সেম। তাহলে 60-এর সাথে 12 বসিয়ে দিলাম, সোজাসুজি কত হলো? 72, 72 মিটার। আচ্ছা, এখন আমরা উপরের দৈর্ঘ্য পেয়ে গেছি, উপরের প্রস্থও পেয়ে গেছি। তাহলে আমরা সহজেই কি এই নিচের থেকে উপরের অংশের ক্ষেত্রফলটা পেতে পারি না? এই যে, তাহলে প্রথমে আমরা কি করব, যে আমাদের উপরে নিচের দৈর্ঘ্য আছে, নিচের প্রস্থ আছে, উপরের দৈর্ঘ্য আছে, উপরের প্রস্থ আছে। এখন আমরা একটু আলোচনা করি। তো মধ্যপ্রস্থের সূত্র অনুযায়ী মনে আছে কি করতে হয়? দুইটা দৈর্ঘ্য তার গড় এবং দুইটা প্রস্থ তার গড়। তো আমার প্রথম দৈর্ঘ্য কত দেওয়া আছে? 80। দেখো এখানে 80 মিটার, এই নিলাম 80। আমার দ্বিতীয় দৈর্ঘ্য কত আছে? 92 মিটার, এই নিলাম 92, তার গড় অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলাম, ইন্টু আমার দুইটা প্রস্থ। তো প্রথম প্রস্থ আমার কত দেওয়া আছে? 60 মিটার। আচ্ছা, আমার সেকেন্ড প্রস্থ কত দেওয়া আছে? সেকেন্ড প্রস্থ দেওয়া আছে হচ্ছে 72 মিটার। 60 প্লাস 72 ইন্টু 2। আচ্ছা, তাহলে আমার দুইটা গড় করা হয়ে গেছে। এখন আমার মধ্যপ্রস্থের সূত্র অনুযায়ী কি হয়, যে দুইটা দৈর্ঘ্যের গড় প্লাস দুইটা প্রস্থের গড় ইন্টু ডেপথ, ইন্টু গভীরতা। গভীরতা কোনটা? এই যে এই সেকশন থেকে এই সেকশনের গভীরতা, সেটা কত দেওয়া আছে? 3 মিটার দেওয়া আছে এখানে। তো 3 মিটার দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলে আমাদের এটা ক্যালকুলেট করলে রেজাল্ট বের হয়ে গেল। আচ্ছা, এখন আমরা প্রথমে কোন জায়গায় ছিলাম পুকুরের? এই যে এই জায়গায় ছিলাম, 80 গুণ 60-এ। এখন কি আর আমরা 80 60-এ আসি? আমরা এখানে চলে গেছি না? সে 80টা কত হয়ে গিয়েছে বলতো? 92 হয়ে গিয়েছে। আর এই 60টা কত হয়ে গিয়েছে? 60টা হয়ে গিয়েছে 72 মিটার। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট পেজে যাই। এখন উপরের অংশ, অর্থাৎ এখন এই যে এই অংশে আমরা দাঁড়িয়ে আছি 92 আর 72-এ, এখান থেকে আমরা উপরের দিকে যাব। তো উপরের অংশ কি? আমার নিচের দৈর্ঘ্য। এখন এই উপরের অংশে যাওয়ার সময় দেখো এখান থেকে এই পর্যন্ত আর একটা খালি আছে না? এখান থেকে এই পর্যন্ত কি আছে? খালি আছে। তো এই খালিটুকুর তো একটা এক্সট্রা দৈর্ঘ্য আছে, এইটুকু। সেই দৈর্ঘ্যটুকু কত দেখো? এই যে দেখো 2 মিটার। দেখছো এখান থেকে এই পর্যন্ত খালির দৈর্ঘ্যটা কত মিটার? 2 মিটার। এই যে দেখো 2 মিটার, তাহলে দুই পাশে 2 মিটার, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে যেতে হলে আমার এদিক থেকে 2 মিটার, আবার এদিক থেকে 2 মিটার যেতে হচ্ছে। স্লোপের ব্যাপারটা তো আমি এখানে বলেছি, এটা কিন্তু স্লোপ না, হ্যাঁ, এটা ধার। তো স্লোপ এখানে, এটা ধার। তো এখান থেকে এই পর্যন্ত কত আছে? 2 মিটার। দেখো দুই পাশে 2 মিটার। তাহলে আমার উপরের দৈর্ঘ্যটা এখানে কত হয়ে গিয়েছে? এই 80 কত হয়ে গিয়েছে? 92। তো 92-এর সাথে আমরা দুই দিকে 2 মিটার 2 মিটার করে যোগ করলাম। তো 2 আর 2 যোগ করা আর গুণ করা একই কথা। এটা হলো 96। এখন আমরা এখানে চলে এসেছি এই 96-এ। এরপরে আমরা প্রস্থের হিসাবটা করি। প্রস্থ হচ্ছে 72 প্লাস 4। তো কিভাবে প্লাস 4? কারণ এই বরাবর যেমন এখান থেকে দুই দিকে 2 2 4, ঠিক একইভাবে প্রস্থরও 2 2 4। তো প্রস্থ আমার এখানে এসে কত ছিল? এই যে এখান থেকে এই পর্যন্ত ছিল 72, তার সাথে 4 যোগ করলাম, 76 হয়ে গেল। এখন আমার উপরের অংশ শেষ হয়ে গেল। এখন এখানের সাথে, এখন এখান থেকে আবার আমরা উপরে উঠছি, তাই না? তাহলে আমাদের আবার প্লাস 2SD করতে হবে। কোন দৈর্ঘ্যের সাথে প্লাস 2SD করতে হবে? এই 96 এবং 76-এর সাথে। তাহলে উপরের দৈর্ঘ্য কত আমার? 96 প্লাস 2SD। এখন 2টা তো সূত্রের 2, এই 2টা কি? এস হচ্ছে স্লোপ। স্লোপ কোথায় হয়? এই যে দেখো, এখন আমরা নিচে থেকে উপরে যাচ্ছি, একদম টপে যাচ্ছি। তাহলে এখানে 2:1 আছে। 2:1 মানে স্লোপ কত? 2, যেটা এখানেও আমি দেখাইছিলাম। আচ্ছা, তাহলে সেই স্লোপের 2 ইন্টু ডি। তো ডিটা কি? ডেপথ, গভীরতা। এই দেখো সেই গভীরতা দেওয়া আছে কত মিটার? 4 মিটার। এখানেও দেওয়া আছে, আবার এখানেও দেওয়া আছে 4 মিটার। এটা ক্যালকুলেশন করলাম, কত হলো? 112। এবার তাহলে আমরা প্রস্থটা বের করে ফেলি। প্রস্থ কত দেখো তো? প্রস্থ হচ্ছে 76 যোগ 16। 16 কেন? এই যে দেখি আমরা 2SD এর মান কত আছে? 2 দুগুণে 4, 4 4-এ 16। তো এই টোটাল মিলিয়ে কত হয়েছে? 112। তো এই 16টা আমরা ডিরেক্ট প্রস্থর সাথে যোগ করে দিলাম, তাহলে হলো 92 মিটার। এখন আমরা ওই যে প্রথম অংশের ক্ষেত্রফল যেভাবে বের করছি, ভলিউম যেভাবে বের করছিলাম আয়তন, দ্বিতীয় অংশে সেভাবে বের করব। কিভাবে? দুইটা দৈর্ঘ্য যোগ করে গড় করব, দুইটা প্রস্থ যোগ করে গড় করব, এবং সবশেষে গভীরতা দিয়ে গুণ করব। তাহলে করি আমরা V2, দুইটা দৈর্ঘ্য। প্রথম দৈর্ঘ্য আমার কত আছে? 96, দ্বিতীয় দৈর্ঘ্য কত আছে? 112।
এই দেখো 96 প্লাস 112, 2 দিয়ে ভাগ করে আমরা গড় করলাম, ইন্টু দুইটা প্রস্থ কত আছে 76, তারপরে আছে হচ্ছে 92, তো 76 আর 92 যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলাম, ইন্টু 4, ইন্টু 4টা কি এই যে গভীরতা। এখন আমার বের হয়ে গেল 34,944 ঘনমিটার। এখন দেখো আমার দুইটা ঘনমিটার বের হয়েছে না, V1 আর V2, তাহলে দুইটা আমরা যোগ করে দিতে পারি। তাহলে মোট মাটি খননের পরিমাণ V ইজিক্যাল টু V1 প্লাস V2। আচ্ছা, তাহলে এখন দুইটা যোগ করলে আমাদের এই যে পুকুরের কি বলছে, চিত্রে প্রদর্শিত পুকুরটির মাটি খননের পরিমাণ বের করো, তাহলে মাটি খননের টোটাল পরিমাণ হচ্ছে 51,972 ঘনমিটার। অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো আপাত দৃষ্টিতে তো বড় দেখা যায়, কিন্তু এগুলো কিন্তু বেশি বড় না, তোমরা বারবার প্র্যাকটিস করলে পারবা। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্ক নিয়ে কি কারোর কোনো প্রশ্ন আছে? না, আশা করি আমাদের কারোর কোনো প্রশ্ন নাই, সবাই বুঝতে পারছে। আমরা তাহলে তৃতীয় অধ্যায়ে যাই। তো তৃতীয় অধ্যায় হচ্ছে সড়ক বাঁধে মাটির কাজ। তৃতীয় অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, বেশিরভাগই সংক্ষিপ্ত প্রশ্ন আসে, রচনামূলকে কম আসে। আসে না সে কথা বলবো না, কিন্তু কম আসে। তো সেই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা আমাদের প্রথম প্রশ্নটা কি সেটা একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে 100 মিটার দীর্ঘ সড়ক বাঁধের শীর্ষ প্রস্থ 10 মিটার, অর্থাৎ আমাদের একটা সড়ক যেটা হচ্ছে 100 মিটার দীর্ঘ। আচ্ছা, তার শীর্ষের প্রস্থ, উপরের প্রস্থ হচ্ছে 10 মিটার এবং পার্শ্ব ঢাল 2:1, যেমনটি এখানে চিত্রে দেওয়া আছে। উপরের প্রস্থ দেওয়া আছে 10 মিটার। দুই প্রান্তের উচ্চতা যথাক্রমে 1.20 মিটার এবং 1.80 মিটার, অর্থাৎ এই যে পুকুরটা এর দুই প্রান্তে দুই রকম উচ্চতা, একটা 1.20 আবার আর একটা 1.80 হলে বাধায় মাটির কাজের পরিমাণ কত? অর্থাৎ এই পুকুরটাই মাটি বাধাই করতে হবে, যেহেতু দেখো একদিকে শর্ট আছে না, তো এটাতে বাধাই করতে হবে। তো বাধাই করতে হলে কি পরিমাণ মাটির কাজ করতে হবে, অর্থাৎ বাধাই করার জন্য আমার কি পরিমাণ মাটি লাগবে সেটাই আমার এখান থেকে বের করতে হবে। স্যার, বলো। স্লোপ যে এসটা, এস এর মান 2:1 হওয়াতে আমরা 2 ধরছি, কিন্তু এখানে যদি 2:1 না থাকে তখন কি হবে? আচ্ছা, তুমি এবার থামো, আমি বলে দিচ্ছি। মনে রাখবা যে স্লোপ 2:1 বা 1:2 বা 3:1 বা 1:3 যাই থাক না কেন, সবসময় যে সংখ্যাটা বড় সেটা স্লোপ হবে। এবং এই স্লোপটা কিভাবে বের করতে হয় সেটা আমি আমাদের রেকর্ডেড ভিডিওতে আলোচনা করা আছে, তোমরা ওইটা দেখে নিতে পারো। তো এখানে আমি আর ডিটেলস দেখাচ্ছি না। তো তোমাদের একটা শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি মনে রাখার জন্য, যে যখনই দুইটা স্লোপ ব্যবহার করা হবে, ওয়ান এর সাথে কাউকে কনসিডার করা হবে, তখন যেই সংখ্যাটা বড় হবে সেইটাকেই আমরা স্লোপ বলে ধরবো। অর্থাৎ এখানে ওয়ান না থেকে যদি এখানে 3 থাকতো তাহলে আমরা 3টাকে স্লোপ ধরতাম, আর যদি 1:1 থাকে তাহলে সেক্ষেত্রে 1টাই হবে স্লোপ। আশা করি তুমি স্লোপটা বুঝতে পারছো। এখন মূল অঙ্কটা বোঝাই। আচ্ছা, তাহলে আমার মাটির কাজের পরিমাণটা বের করতে হবে, অর্থাৎ কি পরিমাণ মাটি বাধায় আমার করতে হবে, তো সেটা আমরা বের করব। তো আমাদের কি কি তথ্য দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে বি, অর্থাৎ আমাদের যে প্রস্থ আছে সেটা 10 মিটার। তারপরে আমাদের স্লোপ এস ইজিক্যাল টু 2 মিটার, দেখো এখানে যেটা আমি বললাম। তারপরে হচ্ছে D1, D1টা কি প্রথম প্রান্তের উচ্চতা, অর্থাৎ রাস্তার দুই প্রান্তের দুইটা উচ্চতা। দেখো এখানে প্রশ্নে বলছে যে দুই প্রান্তের উচ্চতা যথাক্রমে 1.20, অর্থাৎ যেহেতু যথাক্রমে লেগেছে তাহলে প্রথমটা হবে প্রথম এবং দ্বিতীয়টা হবে দ্বিতীয়, এবং 1.80 মিটার। তাহলে প্রথম আমার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1.20 মিটার, 1.20 মিটার, এবং সেকেন্ড D2 হচ্ছে শেষ প্রান্তের উচ্চতা 1.80 মিটার, আমাদের যেমনটি এখানে দেওয়া আছে 1.80 মিটার। এখন আমাদের গড় উচ্চতা বের করতে হবে। তো গড় উচ্চতা বের করা আমরা কিছুক্ষণ আগেই মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে দেখলাম যে গড় উচ্চতা হচ্ছে দুইটা উচ্চতাকে যোগ করে 2 দিয়ে ভাগ করা। তো দুইটা উচ্চতাকে আমরা যোগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কত বেরোলো আমার? 1.50 মিটার। অর্থাৎ এখানে আমরা যদি এটার গড় করি তাহলে 1.50 মিটার তার উচ্চতা হবে। আচ্ছা, তো এটাই মূলত আমার আলোচনার বিষয় ছিল, যে আমার এই 1.50 মিটার পরিমাণ মাটি এখানে দিলেই এটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আরো একটি ম্যাথ আমরা এই অধ্যায় থেকে করব। এই ম্যাথটা একটু বড়। একটি সড়কের গঠন প্রস্থ 10 মিটার এবং পার্শ্ব ঢাল 2:1, মোটামুটি কিন্তু ওই অঙ্কের মতো দেখতে প্রথম দিকে।
যদি সড়ক বাদের কেন্দ্র রেখা বরাবর অর্থাৎ সড়কের সেন্টার লাইন বরাবর 30 মিটার পর পর বাঁধের উচ্চতা যথাক্রমে 3.75 মিটার, অর্থাৎ যে সড়ক আছে তার 30 মিটার পর পর বাঁধের উচ্চতা হচ্ছে 3.75, 3.50, 3.10, 2.80, 2.55, 1.80 এবং 1.45 মিটার হয়, তবে প্রিজময়েডালের সূত্র সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। দেখো এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে তোমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা না, তোমাকে প্রিজময়েডালের সূত্রটাই ব্যবহার করতে হবে, যেটা এখানে অলরেডি বলে দিয়েছে, প্রশ্নে শর্ত জুড়ে দিয়েছে। আচ্ছা, যদি শর্ত জুড়ে না দেয় তাহলে তুমি যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবা, যদি শর্ত জুড়ে দেয় তাহলে প্রিজময়েডালের সূত্রটাই অ্যাপ্লাই তোমাকে করতে হবে। তাহলে চলো আমরা প্রিজময়েডালের সূত্রে মাটির কাজের পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করি সেটা দেখি। তো প্রথম হচ্ছে প্রিজময়েডালের সূত্রে মাটির কাজের পরিমাণ সড়ক বাঁধের ক্ষেত্রে সবসময় মনে রাখবা BD1 প্লাস SD1, এইটাই হচ্ছে SD1, এক কথায় BD প্লাস SD স্কোয়ার, ওয়ানটা কিছু না, এই মূল সূত্রটা হচ্ছে BD প্লাস SD স্কোয়ার। এখন আমার অনেকগুলো ক্ষেত্র আছে, দেখো বাঁধের অনেকগুলো উচ্চতা দেওয়া আছে, 3.75, 3.50, 3.10, 2.80, 2.55, 1.80, 1.45, অনেকগুলো উচ্চতা দেওয়া আছে। তো উচ্চতা তো আমার ডেফিনেটলি চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে? এই যে ডি এর কাছে, যেখানে ডি আছে। তো মূল সূত্র আমরা কি জানি? BD প্লাস SD স্কোয়ার। তাহলে যেহেতু অনেকগুলো দেওয়া আছে, তাহলে প্রথমটাকে আমরা D1, যথাক্রমে D2, D3 এভাবে ডিনোট করব। তাহলে বিটা কি? প্রস্থ। দেখো এখানে সড়কের গঠনতলের প্রস্থ কত দেওয়া আছে? 10, এই দেখো সেই 10। তারপরে ডি, তো D1 কি? প্রথম উচ্চতা, তো প্রথম উচ্চতা আমার কত দেওয়া আছে? 3.75, আমরা দিয়ে দিলাম 3.75 প্লাস, সূত্রের প্লাস, এই যে দেখো এই প্লাসটা। এসটা কি? স্লোপ। তো প্রথমেই আমরা কিন্তু এখানে আমাদের কি উল্লেখ করা আছে? স্লোপ কোথাও? এই যে দেখো উপরে উল্লেখ করা আছে পার্শ্ব ঢাল 2:1, সেই স্লোপ আমরা 2 দিয়ে দিলাম। এখন D1 এর স্কোয়ার যেমনটি সূত্রে আছে, তো D1 আমার কত? 3.75 তার স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে দেখো রেজাল্ট যেটা আসে। এরপরে A2, তো A1 যদি হয় BD1 প্লাস SD1 স্কোয়ার, মূল সূত্র কি? BD প্লাস SD, তো BD প্লাস SD হলে SD স্কোয়ার, তাহলে BD2 SD2 স্কোয়ার। এখন দেখো আমাদের সব সেম থাকবে, এই 10 এখানেও 10 থাকবে, এই 2 এখানেও 2 থাকবে, দুইটা জিনিস চেঞ্জ হবে, কি বলতো? এই যে বাম পাশের ইকুয়েশনের ডি, বাম পাশের ডি এবং এই যে এস এর সাথে ডি এবং বি এর সাথে ডি, তাহলে যথারীতি আমরা চেঞ্জ করে দেব। তো পরের ডিটা আমার কত আছে? 3.50, 3.5, তারপরে 3.5 এর স্কোয়ার, আমরা ক্যালকুলেশন করলে এটা আসবে যথাক্রমে এইভাবে A3। তো A3 তে বি সেম থাকবে, এস সেম থাকবে, 10 এবং 2 সব জায়গায় কনস্ট্যান্ট। 3 নাম্বারটা কত আছে? 3.10, তাহলে 3.10 যা 3.1 ও তা একই কথা। তো 3.10, তারপর 3.10 এর স্কোয়ার, আমরা রেজাল্ট বের করে ফেললাম। এরপর 4 নাম্বার সেকশন কত আছে আমার? 2.80, তাহলে 10 ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, 2.80 ইন্টু 2.80 তার স্কোয়ার। একইভাবে 5 নাম্বার কত আছে? 2.55, তো আমরা 5 নাম্বারটা দেখি। দেখো 5 নাম্বারটা কি আছে? 10 ইন্টু 2.55 প্লাস 2.55 এর স্কোয়ার, তাহলে আমাদের রেজাল্ট বের হয়েছে 38.50। এরপরে 6 নাম্বারটা আছে আমার 1.80, তাহলে 1.80 ইন্টু 2 ইন্টু 1.80 এর স্কোয়ার। তারপরে 7 নাম্বার সবশেষে কত আছে? 1.45, এই দেখো 1.45 আর 1.45 এর স্কোয়ার, তাহলে দুইটা বের হয়ে গেছে। এখন টোটাল সংখ্যাগুলো যোগ করলে আমার এখানে মোট যে আমার কত বেরিয়েছে সেটা বের হয়ে যাবে। দেখো আচ্ছা, এখানে তোমরা টোটালটা যোগ করে এটা বের করে ফেলবা যে মোট মাটি কাটার কাজের পরিমাণ কত। আচ্ছা, এখন দেখো আমরা এখন এই যে সূত্র বের করলাম মোট মাটি কাটার কাজের পরিমাণ, এখন আমাদের শর্ত কি ছিল? আমাদের এখানকার শর্ত কি ছিল? প্রিজময়েডালের সূত্র সাহায্যে। তাহলে আমরা ক্ষেত্রফল পাইছি, আমরা তো ভলিউম পাইনি, না এগুলো যোগ করা যাবে না, সরি, এগুলো আমরা হচ্ছে ক্ষেত্রফল পেয়েছি, এগুলো ভলিউম পাইনি, তাহলে আমার বের করতে হবে ভলিউম। তো আমরা প্রিজময়েডালের সূত্র অ্যাপ্লাই করি। তো আমরা কিন্তু একটা বেসিক জিনিস জানি যে প্রিজময়েডালের সূত্র কোথায় অ্যাপ্লাই করা হয়? বিজোড় সংখ্যক মানে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তো এখানে আমাদের ক্ষেত্রফল কয়টা আছে? 1 থেকে 7টা, অর্থাৎ বিজোড়ই আছে, তো আমরা ইউজ করি। তো প্রিজময়েডালের সূত্রে আয়তন, প্রথমে প্রিজময়েডালের সূত্র কি? V = L/3, প্রথম ক্ষেত্রফল প্লাস শেষ ক্ষেত্রফল। তো আমার ক্ষেত্রফল কয়টা আছে? 7টা আছে, তো প্রথম আছে A1, শেষে আছে কত? A7, প্লাস 4 ইন্টু জোড় ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রিজময়েডালের সূত্রটা আমি তোমাদের বলছি।
তো 4 জোড় ক্ষেত্রফল, তো A1 থেকে যদি শুরু হয়, জোড় কি 2 সাইড 6, যেহেতু 7 পর্যন্ত শেষ, তাহলে A2 A4 A6 প্লাস তারপরে সূত্র বলছে 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফল। তো বিজোড় হচ্ছে 1 ও বিজোড় 7 ও বিজোড়, কিন্তু 1 এবং 7 তো আমি প্রথম ক্ষেত্রফল এবং শেষ ক্ষেত্রফল হিসাবে অলরেডি নিয়েছি, তাহলে আমার বিজোড় বাকি আছে কি এর ভিতরে? A3 আর A5। এখন জাস্ট সবগুলো যে দেখছো না, এইগুলো অনুযায়ী সংখ্যা বসিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যান্সার বসিয়ে দিতে হবে, অর্থাৎ মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে আমাদের A1 এর এল হচ্ছে 30। দেখো এই 30টা কোথায় দেওয়া আছে? এই যে দেখো, বাহ্যিক কেন্দ্ররেখা বরাবর 30 মিটার পর পর, এই সেই 30 ডিভাইডেড 3। এখন আমাদের A1 এর মান কত? 65.62, A7 এর মান 18.70। তো এইগুলো জাস্ট মান বসিয়ে দেওয়া, মান বসিয়ে দিলেই দেখো একবারে এখানে অ্যান্সার চলে আসবে। তো এটাই ছিল হচ্ছে প্রিজময়েডালের সূত্র আয়তন। তো তৃতীয় অধ্যায়ের এই দুইটা অঙ্কই আশা করি তোমরা বুঝতে পারছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারো। আচ্ছা, আশা করি কারোর প্রশ্ন নাই। আমরা তাহলে চতুর্থ অধ্যায় শুরু করি। চতুর্থ অধ্যায় থেকে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না। চতুর্থ অধ্যায় থেকে একটাই প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে প্রশ্নের সংখ্যা কম আসে, যদি আসে তাহলে সেই একটা প্রশ্ন আছে। সে একটা প্রশ্ন হচ্ছে, দেখো চালনা দূরত্ব এবং উত্তোলন বলতে কি বোঝো? অর্থাৎ চালনা দূরত্ব এবং উত্তোলন গভীরতা অনেক সময় বলে, অথবা চালনা ও উত্তোলন বলে। এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে। কিভাবে আসতে পারে জানো? চালনা দূরত্ব উত্তোলন গভীরতা বলতে কি বোঝো? চালনা দূরত্ব এবং উত্তোলন বলতে কি বোঝো? চালনা এবং উত্তোলন বলতে কি বোঝো? হ্যাঁ, উত্তোলন গভীরতা ও চালনার দূরত্ব কাকে বলে? এইভাবে বিভিন্ন ভাবে এই প্রশ্নটা আসে পরীক্ষায়। তো আমরা দেখব যে চালনা এবং উত্তোলন দূরত্বটা কি। এটা দেখার আগে আমরা একটু বুঝি। অনেক সময় আমরা মাটি খনন করি না, ধরো পুকুরে মাটি খনন করতে, এখন কি আর আগের যুগ আছে যে দিনমজুর দিয়ে একটা পুকুর খনন করবে? না, এখন সবসময় মেশিন দিয়ে, অর্থাৎ ভেকু যেটা দিয়ে আমরা মাটি কাটি, এক্সাভেটর, ওইটা দিয়ে আমাদের মাটি কাটতে হয়। তো এই মাটি কাটার সময় মাটি তো আমার নিচ থেকে তুলতে হয়, তাই না? তো তুলতে হয় একটা নির্দিষ্ট গভীরতা পর্যন্ত তুলতে হয়। তো সেই গভীরতাকে বলা হচ্ছে উত্তোলন গভীরতা। আর দূরত্ব, ওই মাটি তুলে তো আমি সেখানেই মাটিটা রাখতে পারি না, আমার কিছুটা দূরে রাখতে হয়, সেটাকে বলা হচ্ছে চালনা দূরত্ব। এখন কোন ক্ষেত্রে চালনা দূরত্ব আর কোন ক্ষেত্রে উত্তোলন গভীরতা মানে কনসিডার করা হবে, অর্থাৎ বলা হবে, সেটা আমরা একটু সংজ্ঞায় দেখব। দেখো, চালনা দূরত্ব ও উত্তোলন, চালনা দূরত্ব উত্তোলন গভীরতা সাধারণত 30 মিটার চালনা দূরত্ব, অর্থাৎ আমরা যে স্থানে মাটি খনন করছি সেখান থেকে 30 মিটার দূরে মাটি ফেলার ক্ষেত্রে যে দূরত্বটা, সেটাকে বলা হয় চালনা দূরত্ব। এবং 1.5 মিটার উত্তোলন বা উচ্চতা বা গভীরতার জন্য, অর্থাৎ আমরা যে মাটি খনন করছি সেই মাটি 1.5 মিটার পরিমাণ মাটি উত্তোলন করার জন্য বা 1.5 মিটার উচ্চতার জন্য মাটির কাজের এস্টিমেট প্রস্তুত করা হয়। অর্থাৎ 30 মিটার চালনা দূরত্ব, অর্থাৎ 30 মিটার দূরে ফেলতে এবং 1.5 মিটার উত্তোলন করতে। এই 30 মিটার দূরত্ব এবং 1.5 মিটার গভীরতাকে স্বাভাবিক চালনা দূরত্ব এবং উত্তোলন গভীরতা নামে পরিচিত। অর্থাৎ কোন জায়গায় আমি মাটি খনন করতে গেলে যদি 30 মিটার দূরত্বে মাটি ফেলতে হয় এবং 1.5 মিটার উঁচুতে মাটি ফেলতে হয়, সেটাকে আমরা স্বাভাবিক নর্মাল লিড অ্যান্ড লিফট নামে পরিচয় বলতে পারি। অর্থাৎ চালনা এবং উত্তোলন দূরত্ব এটা নর্মাল। তো এই হিসাব অনুযায়ী 1.5 মিটার উত্তোলন এবং 30 মিটার চালনা দূরত্বের জন্য মাটির কাজের দরকে স্বাভাবিক দর বলা হয়। অর্থাৎ এর চেয়ে যখন বেশি হয়ে যাবে তখন এই আনুপাতিক হারে সেই দামটা বাড়বে। তো অপেক্ষাকৃত অধিক উত্তোলন বা চালনা দূরত্বের জন্য প্রতি একক, দেখছো আমি যেটা বললাম, যে যদি অধিক উত্তোলন করতে হয় অথবা অধিক দূরত্ব অতিক্রম করতে হয়, সেক্ষেত্রে 1.5 মিটার উত্তোলন এবং প্রতি একক 30 মিটার চালনা দূরত্বের জন্য ভিন্ন উচ্চতর দর বিবেচনা করা হয়। এক্ষেত্রে কি হয় আমি একটু বুঝিয়ে দিই তোমাদের, একটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝে যাবা। মনে করো যে 30 মিটার দূরত্ব চালনা দূরত্ব এবং 1.5 মিটার উত্তোলন গভীরতার জন্য আমার প্রতি ঘনমিটারে 100 টাকা দিতে হচ্ছে। এখন হঠাৎ করে ওখানে আমার এই যে গভীরতা, চালনার যে দূরত্ব, এই দূরত্ব 15 মিটার বেড়ে গেছে, আর আমার গভীরতা বেড়ে গেছে মনে করো 1.5 এর অর্ধেক বা তার কাছাকাছি কিছু একটা। তো তখন আমি কি করব? যেহেতু এটা হচ্ছে একক, অর্থাৎ 30 মিটার, তো 30 মিটারে আমার যদি 100 টাকা নেয়, তাহলে 15 মিটারে আমার কত নেবে? 50 টাকা। আর এই 1.5 মিটার যে দেখছো তার অর্ধেক হলে এটার জন্য কি হবে? 50 টাকাই হবে, যেহেতু এটার সাথে এটা একই। তো এই জন্যই বলা হচ্ছে যে দেখো, প্রতি একক 30 মিটার চালনা দূরত্বের জন্য ভিন্ন ভিন্ন উচ্চ দর বিবেচনা করা হয়। অর্থাৎ
30 মিটার এবং 1.5 মিটার উত্তোলনের জন্যই দর হিসাব করা হয়। সুতরাং মাটির কাজে প্রতি 1.5 মিটার উত্তোলন এবং প্রতি 30 মিটার চালনা দূরত্বের জন্য আলাদা আলাদা দর বিবেচনা করা হয়। তো এইটাই হচ্ছে চালনা এবং উত্তোলন দূরত্ব। তোমাদের চতুর্থ অধ্যায়ে এর থেকে বেশি প্রশ্ন আসে না, বা এই একটা প্রশ্নই আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক স্টুডেন্টের এইটা নিয়ে কনফিউশন থাকে যে স্যার চালনাটা কি বা উত্তোলনটা কি। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো এটা নিয়ে। আচ্ছা, আশা করি প্রশ্ন নাই। তাহলে আমরা পঞ্চম অধ্যায়ে যাই। তো পঞ্চম অধ্যায় হচ্ছে সিঁড়ি এবং সীমানা প্রাচীর। তো সিঁড়ি এবং সীমানা প্রাচীর অধ্যায় থেকে এই অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে। আবার সিঁড়ির বিভিন্ন অংশের পরিচিতি নামে একটা রচনামূলক প্রশ্ন আছে, ওটাও আসতে পারে। তো যেহেতু এই অধ্যায় থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে বেশি, তো সেহেতু আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব। আর যে রিটেনটা আছে ওগুলো তোমরা একটু পড়ে নিবা, যেহেতু রিটেন এই সংক্ষিপ্ত ক্লাসে আলোচনা করতে গেলে অনেক বেশি টাইম লাগবে। তো সিঁড়ি এবং সীমানা প্রাচীর অর্থাৎ বাউন্ডারি ওয়াল আমরা কিভাবে এস্টিমেট করি, বা কি পরিমাণ ম্যাটেরিয়ালস বাউন্ডারি ওয়াল করতে হলে প্রয়োজন হয়, সেটা আমরা এখন একটু দেখব। দেখো, এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রে প্রশ্নটা বলছে নিম্নে প্রদত্ত 1 নং চিত্র হতে ইটের গাঁথুনির কাজের পরিমাণ বের করো, দেওয়ালের দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, তো এখানে আমার একটা স্টুডেন্ট এরকম একটা ছবি দিয়ে আমাকে বলছিল যে স্যার এখানে এই অধ্যায় থেকে স্যার আমাকে এই প্লাস্টারের কাজের পরিমাণ একটু বের করে দেন। আচ্ছা, তোমাকে আমি বলে দিচ্ছি যে এখান থেকে কিন্তু তোমার প্লাস্টারের কাজের পরিমাণ আসবে না। আর ইটের যে গাঁথুনির কথা আমরা বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে বলছি, এটা থাকবে মাটির নিচে। তো মাটির নিচে আমাদের খুব বেশি প্লাস্টারের প্রয়োজন সবসময় হয় না ফাউন্ডেশনের ক্ষেত্রে। তো এই জন্য এখান থেকে প্লাস্টারের পরিমাণের কাজটা আসবেও না, এটা কোনো সিস্টেমেটিক ওয়ে না। তো এই জন্য এখান থেকে শুধুমাত্র ইটের কাজের পরিমাণ আসবে। সর্বোচ্চ এটা আসতে পারে যে এই যে ইটের কাজ আমরা করছি এটাতে কি পরিমাণ মশলা প্রয়োজন হয়েছে, অথবা নিচে যে আমরা ঢালাইতে দিয়েছি ফাউন্ডেশনে, এই ঢালাই কি পরিমাণ ম্যাটেরিয়ালস আসতে পারে। এই ধরনের কোশ্চেন আসতে পারে, যেটা সম্ভব হলো 0.1%। তারপরে বললাম যে এখান থেকে এই ধরনের প্রশ্ন চাইলে বানিয়ে করা যায়, কিন্তু প্লাস্টার নো ওয়ে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা সমাধান করি। প্রথমে হচ্ছে আমার প্রথম ধাপে গাঁথুনির পরিমাণ, অর্থাৎ প্রথম ধাপে আমার কি পরিমাণ গাঁথুনি হয়েছে। তো ভালো করে যদি আমরা খেয়াল করি যে 1 নম্বর চিত্রটি ইটের গাঁথুনির কাজের পরিমাণ বের করো, আমার দেওয়ালের দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 মিটার। অর্থাৎ মনে করো এখান থেকে এই পর্যন্ত লম্বা একটা দেওয়াল যেটা 10 মিটার লম্বা। তো সেই 10 মিটার লম্বায় এখানে বেশ কয়েকটা ধাপ আছে। দেখো, এখানে একটা ধাপ আছে, এখানে একটা ধাপ আছে, এখানে একটা ধাপ আছে, এখানে একটা ধাপ আছে। এটা প্রায় 4টা ধাপে এই কাজটা হয়েছে, তাই না? তো প্রথম ধাপের আমাদের যে প্রস্থ, সেই প্রস্থটা কত? 60। এই 60টা কি? সেন্টিমিটার। তো যেহেতু সেন্টিমিটার, আমার এখানে এই 10টা কি দেওয়া আছে? মিটারে। তাহলে 60টা হয়ে যাবে 0.60। তাহলে 10 ইন্টু 0.60, এই 10টা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঘনমিটার বের করতে হলে আমার কি কি লাগে? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এখন এই ফুটিং এর উচ্চতা কত? দেখো এখানে 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার, দেখছো? এই যে, তাহলে আমরা ক্যালকুলেশন করে 1.20 দিলাম। দেখো, তোমাদের পরীক্ষার হলে কনফিউশনের কিছু নাই। তো একদম প্রথমে তোমাদের হচ্ছে পরীক্ষার হলে যে প্রশ্ন দেবে, সে প্রশ্নে লিখে দেবে যে চিত্রে যে সকল মাপ দেওয়া আছে সকল মাপই সেন্টিমিটারে। অর্থাৎ চিত্রের যে মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো সেন্টিমিটারে। অর্থাৎ ওরা হচ্ছে পরীক্ষার হলে বলে দেবে প্রশ্নে এইভাবে। তো এই জন্য তোমার হেজিটেশন হওয়ার দরকার নেই যে এগুলো কি মিটার নাকি, না। তাহলে এই গেল আমার প্রথম ধাপ। তাহলে দ্বিতীয় ধাপটা কি? আমার এই যে দেখো দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপেও তো আমার 10 মিটার ওয়ালের দৈর্ঘ্যই আছে, প্রস্থ ছোট আছে। কতটুকু হচ্ছে? 50 সেন্টিমিটার। তাহলে 0.50, কিন্তু আমার এখানের গভীরতাও 20। তাহলে আমার কত আসলো? 1 ঘনমিটার। এরপর তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপে আমার দৈর্ঘ্য তো সেম থাকবে 10, আমার প্রস্থ কত আছে? 40, এবং দেখো তাহলে 0.40। এবং দেখো এখানে এসে ভালো করে খেয়াল করো, উচ্চতাও বেশি তৃতীয় ধাপের। কত উচ্চতা? 0.40 বা 40 সেন্টিমিটার। 0.40, তাহলে এটা ক্যালকুলেশন করলাম আমরা 1.60। এখন আমাদের বাকি কি আছে? এই যে চতুর্থ ধাপ। তো চতুর্থ ধাপে তো 10 মিটার দৈর্ঘ্য সব জায়গায় সেম, 10 মিটার। চতুর্থ ধাপের প্রস্থ কত দেখো তো? এই যে দেখো 30 সেন্টিমিটার, লিখলাম আমরা 0.30। 150 সেন্টিমিটার হচ্ছে চতুর্থ ধাপের উচ্চতা, অনেক উঁচু। তাহলে সেই 150 সেন্টিমিটার মিটার প্রকাশ করলে 1.50 মিটার আসে। এই হচ্ছে 4.50।
এখন আমার টোটাল গাঁথুনির পরিমাণ অর্থাৎ প্রথম ধাপে একরকম, দ্বিতীয় ধাপে একরকম, তৃতীয় ধাপে একরকম এবং চতুর্থ ধাপে অন্যরকম। এই টোটাল গাঁথুনির পরিমাণ যদি আমরা বের করি, দেখো টোটাল আসবে হচ্ছে 8.30 ঘন মিটার। তো এই হচ্ছে আমার মূলত গাঁথুনির পরিমাণ, এটাই আমার বের করতে বলছে। দেখো ইটের গাঁথুনির কাজের পরিমাণ বের করো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে? না, আমরা তাহলে নেক্সটে যাই। তো কাজের পরিমাণটা এখানে এমনি জাস্ট অ্যান্সার লিখে দিয়েছে, তোমরা এখানে অ্যান্সার লিখলেও হবে। আচ্ছা, এখন দেখো আমরা ষষ্ঠ অধ্যায় রাস্তা নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা কথা বলি, রাস্তা দুই ধরনের রাস্তা নিয়ে সচরাচর তোমাদের এস্টিমেটিং এন্ড কস্টিং ওয়ানে আলোচনা করা হয়েছে। একটা হলো সরি একটা হচ্ছে বিটুমিনের রোড, আর একটা হচ্ছে আরসিসি রোড। তো আমরা এখানে যে কোনো একটা রাস্তার, একটা বিটুমিনের রাস্তার হোক বা আরসিসি রাস্তার, একটা রাস্তার এস্টিমেট শিখবো মূল ক্লাসে, কিন্তু তোমাদের ডাবল রাস্তার এস্টিমেটই দেখানো হয়েছে। দেখো প্রথমে কি বলছে, 100 মিটার দীর্ঘ বিটুমিন রাস্তার এস্টিমেট প্রস্তুত করো। আর সিসি কাজের পরিমাণ একটা ম্যাথ ভালো। সরি, আমি তোমার কথা বুঝতে পারছি না, আবার বলো। হ্যালো, আচ্ছা আমি তোমার কথা শুনতে আরসিসির পারিনি। ম্যাথ, আরসিসির কোনো একটা ম্যাথ করানোর কথা বলছে। তো জুবাইর, আরসিসি আমরা না, হচ্ছে স্যারের। হ্যাঁ, আমরা এখানে বিটুমিনের ম্যাথটা দেখিয়েছি, আরসিসির ম্যাথ আমাদের মূল ক্লাসে আলোচনা করা আছে। তো যেহেতু এটা শর্ট ক্লাস, তো এখানে তো দুইটা একসাথে করানো পসিবল না। আরসিসি কাজের পরিমাণ এটা নিয়ে একটা ম্যাথ করানোর কথা বললো আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, যেটা আমাদের মূল ক্লাসে অলরেডি আলোচনা করা আছে। তো যেহেতু এটা একটা প্রিপারেশন ক্লাস, এখানে বিটুমিনেরটা আলোচনা করব। স্যার আর সিসি কাজের পরিমাণের একটা ম্যাথ করাইলে ভালো হইতো অধ্যায়ের। আমি সেইটাই বলছি যে আরসিসির কাজের পরিমাণ ম্যাথ আমাদের মূল ক্লাসে আলোচনা করা আছে। তো এখানে আমরা শুধুমাত্র বিটুমিনটা দেখাবো। আচ্ছা দেখো, এটা একটা বিটুমিনের রাস্তা। সচরাচর আমরা যে আর পঞ্চম অধ্যায়ের আমি তোমার কথা আচ্ছা বুঝতে ঠিক আছে, আপনি এটা শেষ করে ফেলেন, স্যার এরপরে পঞ্চম অধ্যায়ের আচ্ছা, আমি আমাদের পঞ্চম অধ্যায়ে যাব, এটা শেষ করি। হুম হুম হুম, জি। ওকে। আচ্ছা, তো এখন 100 মিটার দীর্ঘ বিটুমিন রাস্তার এস্টিমেট প্রস্তুতকরণ। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে রাস্তাটা কিরকম হয়। তো রাস্তা তৈরি করার সময় প্রথম কাজ হচ্ছে মাটি খনন করা, অর্থাৎ রাস্তার জন্য মাটি খনন করে নেওয়া। তো মাটি খনন করার পর সর্বপ্রথম কাজ হয় যে রাস্তার মাটিটা দুরমুজ টরমুজ করা, এগুলো তো নর্মাল কাজ। ক্যাম্বার করা, তো ক্যাম্বারটা কি? ক্যাম্বার হচ্ছে রাস্তার যে নিচের যে মাটিগুলো থাকে সেগুলো কেটে একটা নির্দিষ্ট শেপে নিয়ে আসা, অর্থাৎ রাস্তার মাঝখানে সেন্টার লাইন বরাবর উঁচু করা এবং দুই পাশে ঢাল সমান্তরিক ঢালে নিচু করা, এটাকে বলা হচ্ছে ক্যাম্বার। তো রাস্তার ক্যাম্পাস সচরাচর 7.5 সেন্টিমিটার হয়, এটা একেবারে স্ট্যান্ডার্ড মাপ। আচ্ছা, এরপর দেখো প্রথম ক্যাম্বারের পরেই আমরা কি করি, এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং। দেখো প্রথমে চিত্রটা বুঝতে হবে, চিত্র বুঝলে ম্যাথটা অনেক সহজ। এক স্তর ইটের কি করি আমরা, ফ্ল্যাট সোলিং দিই। ফ্ল্যাট সোলিং দেওয়ার আগে ক্যাম্বারের উপরে আমরা একটা কাজ করি, একটা ইটের দৈর্ঘ্য কত হয়, 9.5, 4.5, 3.5। অর্থাৎ আমরা যদি সেন্টিমিটার স্কেলে বলি 25.4, 12.7 এবং 7.5 সেন্টিমিটার। অর্থাৎ দুই সাইডে ইটকে আমরা খাড়া করে দিই, যেন রাস্তার এই অংশটা ভেঙে বাইরে না যায়, এবং এটাকে বলা হয় হচ্ছে অ্যান্ডেজিং। রাস্তার দুই ধারে দেওয়া হয় অ্যান্ডেজিং। দেখো এই যে এখানে এখানে তোমরা খেয়াল করবে, রাস্তা যখন তৈরি করে দুই ধারে খাড়া করে ইট বসিয়ে দেয়। আচ্ছা, এটাকে বলা হয় অ্যান্ডেজিং, এবং এটার যে ক্ষেত্র হয় সেটা হচ্ছে 7.5 সেন্টিমিটার ইটের প্রস্থ বরাবর, উচ্চতা বরাবর। এনিওয়ে, এরপরে আমরা 2 নম্বর যে কাজটা করি, এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং দিই। দেখো এখানে চিহ্নিত করা আছে। তারপরে আমরা যে কাজটা করি, ফ্ল্যাট সোলিং এর উপর এক স্তরের হেরিং বোন বন্ড করি, অর্থাৎ সোলিং করার পর এটা হেরিং বোন বন্ড করি। এরপর 12.5 সেন্টিমিটারের বিটুমিনাস কার্পেটিং দিই। এরপর 12.5 সেন্টিমিটারের বিটুমিন প্রলেপ করি রাস্তার উপরে। তারপরে 12 মিলিমিটার পুরুত্বের সিল কোট এবং বালি দ্বারা রাস্তার উপরের ভাগে বাইন্ডিং করি। তো এই যে বিটুমিন দেওয়া হয়েছে, এই বিটুমিন দেওয়ার পরে রাস্তায় সিল কোট দেওয়া হয় এই বিটুমিনটা টাইট করার জন্য। সিল কোটের পরেও ট্যাগ কোট দেওয়া হয়, যেটা চিত্রে দেওয়া নেই, আমরা হয়তো মূল চিত্রে আলোচনা করবো, এবং রাস্তার দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 মিটার। এখন আমরা তাহলে চলে যাই যে এই রাস্তাটা কিভাবে করব। তার আগে দেখো এখানে একটু বর্ণনা করে দিয়েছে যে চিত্র অনুযায়ী একটি 10 মিটার চওড়া এবং 100 মিটার লম্বা বিটুমিনাস রোডের এস্টিমেট, কিনারে 1 ইটের খাড়া এজিং,
বেস কোর্সে পাঠানো 1 ইটের সোলিং, এর উপরে হেরিংবোন বন্ড এবং বিয়ারিং কোর্স হিসাবে অর্থাৎ লোড বহনকারী কোর্স হিসাবে 12.5 মিলিমিটারের পুরু বিটুমিনাস কার্পেটিং। তো এটা আমি অলরেডি তোমাদের মুখে বলে দিয়েছি, যেটা এখানে লিখিত আকারে আছে। এগুলো তোমাদের পরীক্ষার হলে লেখার দরকার নেই, তোমরা পরীক্ষা হলে সরাসরি ম্যাথে চলে যাবা। দেখো এখানে সরাসরি ম্যাথটা করা আছে, আমি তোমাদের ধাপে ধাপে বুঝিয়ে দিছি। তো ম্যাথের প্রথম কাজ কি, আমি কি বলছিলাম প্রথমেই, আমার প্রথম কাজ কি বলতো, একটা রাস্তা তৈরি করার জন্য মাটি কাটা। তো আমার রাস্তা কয়টা, এখানে কি আমার কি বলা হয়েছে, 100 মিটার দীর্ঘ বিটুমিন রাস্তার এস্টিমেট প্রস্তুত করো। আমাকে কি কোথাও বলা হয়েছে যে 100 মিটার দীর্ঘ 5টি রাস্তার, তার মানে রাস্তা আমাদের কয়টা আছে, একটা। দেখো সেই রাস্তার সংখ্যা একটা, সেই রাস্তার দৈর্ঘ্য কত, 100 মিটার। তো যেহেতু 100 মিটারের একটা রাস্তা, তাহলে তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এখন এই রাস্তার প্রস্থ কত, 10 মিটার, যেটা আমাদের অলরেডি বলা আছে 10 মিটার। এখন এর উচ্চতা বা গভীরতা মাটি কাটা 0.325। আচ্ছা, তো এই 0.325 আমরা কোথায় পেলাম, দেখো আমরা যদি একটু চিত্রে ফেলে যাই, এই দেখো 32.5 সেন্টিমিটার। তো এই 32.5 সেন্টিমিটার মানেই হচ্ছে 0.325 মিটার, 0.325। এখন এটা ক্যালকুলেশন করলে এটা আসে। আচ্ছা, এরপরে দেখো ক্যাম্বার অনুযায়ী মাটির ড্রেসিং করণ, যেটা আমি চিত্র বোঝানোর সময় বুঝলাম যে ক্যাম্বার কি, আমার রাস্তার নিচে মাটি হচ্ছে একটু এলোমেলো হয়ে থাকবে, বুঝছো। তো সেটাকে কেটে সেন্টার লাইন অনুযায়ী আমার ঠিক করতে হবে, যেটাকে আমরা বলছি হচ্ছে ক্যাম্বার অনুযায়ী মাটি ঠিক করা। আচ্ছা, তো ক্যাম্বার অনুযায়ী মাটি ঠিক করতে 7.5 সেন্টিমিটার করতে হবে। তো ক্যাম্বার অনুযায়ী তো রাস্তা বরাবরই করতে হবে, তাই না? তাহলে আমাদের দৈর্ঘ্যটা সেম থাকবে। তো দৈর্ঘ্যটা এখানে আমার কত আছে, দৈর্ঘ্যটা আছে 100 ঘনমিটার। তো যেহেতু একটা রাস্তা 100, প্রস্থ আছে 10, তো ক্যাম্বার অনুযায়ী শুধু দৈর্ঘ্য এবং প্রস্থর হিসাব করতে হয়, উচ্চতা বা গভীরতা থাকে না ক্যাম্বারের। এটা কত হলো, 1000 বর্গমিটার। ওকে, এরপর দেখো দুই ধারে এজিং এর জন্য 7.5 সেন্টিমিটার হিসাবে যদি বাদ দেওয়া হয় তবে প্রস্থ। এখন দেখো ক্যাম্বারের পর থেকে আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি, দেখো এই যে দেখো চিত্রে দেখা যাচ্ছে ক্যাম্বারের পর থেকে এজিং শুরু হয়ে গেছে। এখন এজিং যখন শুরু হয়েছে, আমার যে 10 মিটার প্রস্থ আছে, রাস্তার প্রস্থটা কি কমে গেছে না? প্রস্থটার অংশটার ভিতর দুই ধারের 7.5 সেন্টিমিটার, এই পাশেও 7.5 সেন্টিমিটার এজিং ঢুকে গেছে। তাহলে রাস্তাদের 10 মিটার চওড়া ছিল, এই চওড়াটা কিন্তু কমে গেছে। কতটুকু কমেছে, 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। তাহলে দুইটা মিলিয়ে আসে হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 10 মিটার, অর্থাৎ 10 মিটার সমান 10 মিটার থেকে আমার 0.15 মিটার কমে গেছে। তাহলে আমরা চিত্রে দেখি, তাহলে আমার কত আছে, এই দেখো 10 মিটার থেকে দুই পাশে 7.5 সেন্টিমিটার যদি কমে যায়, আমার থাকে 9.85। এখন আমার রাস্তার প্রস্থ কত আসে, 9.85। তাহলে আমাদের ফ্ল্যাট সোলিং, যেহেতু একটা রাস্তা, আমাদের টোটাল দৈর্ঘ্য 100, মোট দৈর্ঘ্য আমাদের 100 এবং প্রস্থ হচ্ছে 9.85। কেন 85? কারণ দুই পাশে এজিং এর জন্য আমার জায়গাটা কমে গেছে। তাহলে টোটাল বেরোলো 985। এবার তারপরে চিত্রের কাজ কি, হেরিংবোন বন্ড। তো হেরিংবোন বন্ডের ক্ষেত্রে আমার রাস্তা কয়টা, একটা। তো 100 আমাদের রাস্তার দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য 100 এবং এখানেও দেখো সেম প্রস্থ আছে 9.85। তাহলে আমার বেরোলো 985 বর্গমিটার। এখন ধরো এই এজিং যে আমরা করছি, এই এজিং এর হিসাব করতে হবে না? এখন আমার রাস্তা কত মিটার বলতো, 100 মিটার। রাস্তার কয় ধারে এজিং করা হয়, রাস্তার কয় ধারে এজিং করা হয় বলতো, দুই ধারে। আচ্ছা, যদি 100 মিটার রাস্তা দুই ধারে এজিং করা হয়, তাহলে কত মিটার হয়, এই যে দেখো রাস্তা, যেহেতু 100 মিটার রাস্তা দুই ধারে এজিং করা হয়, তাহলে রাস্তা কয়টা হিসাব করতে হবে, দুইটা, দুই ধারে এজিং করতে হয়। তো একটার রাস্তা একক দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, টোটাল হচ্ছে 200 মিটার। তো 200 RM লেখা রয়েছে এখানে। এখন স্টুডেন্টদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে বর্গমিটার, RM কি? RM মানে হচ্ছে রানিং মিটার, অর্থাৎ এটা কোনো বর্গমিটারে হিসাব করা হয় না, শুধু লম্বালম্বি যেহেতু এটাকে বলা হচ্ছে রানিং মিটার, বুঝছো? আচ্ছা, আশা করি বুঝছো। এবার দেখো আমরা পরে যাই। তো তারপরের কাজ কি আমাদের, তারপরের কাজ হচ্ছে 12.5 সেন্টিমিটার পুরো বিটুমিনাস কার্পেটিং, অর্থাৎ বিটুমিনের কার্পেট করতে হবে। তো আমাদের রাস্তার সংখ্যা তো একটা, টোটাল 100 মিটার দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 100 মিটার। এখন দেখো বিটুমিনের কার্পেটও কিন্তু আমরা এজিং এর ওপর কিন্তু বিটুমিনের কার্পেট করে না। তোমরা রাস্তা খেয়াল করে দেখবা, রাস্তার যে পাশে রিটের যে এজিং, ওই এজিং আজীবন এজিংই থাকে, ওর উপর কিন্তু বিটুমিন দেওয়া হয় না। তার মানে আমাদের প্রস্থ তো কমে সেই 9.85 এ আছে। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 985 বর্গমিটার। এরপরে 12 মিলিমিটারের পুরো সিল কোট, অর্থাৎ এই বিটুমিনকে টাইট করার জন্য সিল কোট দেওয়া হয়। সেটা হচ্ছে একটা সংখ্যা আমাদের রাস্তায় 100 মিটার দৈর্ঘ্য, 100 মিটার টোটাল দৈর্ঘ্য 100 মিটার এবং 9.85 প্রস্থ।
অর্থাৎ সেম পরিমাণ ক্ষেত্রফল রাস্তার পরিমাণ। এরপর বালি দিয়ে রাস্তার উপরের ভাগে বাইন্ডিং করানো, অর্থাৎ সিল কোট দেওয়ার পরে রাস্তার উপরের ভাগে ওই সিল কোটটা টাইট করার জন্য বা শুকিয়ে যাওয়ার জন্য বালি দেওয়া হয়। আচ্ছা, তো তোমরা দেখবা নতুন রাস্তা করার সময় এটা দেওয়া হয়। তো সেই বালি উপরিভাগে কি পরিমাণ দিতে হবে? যেহেতু 100 মিটার দৈর্ঘ্য রাস্তা, একটা রাস্তাতে 100 মিটার দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 9.85, কারণ এজিং এর উপরে বালি দেওয়া হয় না, 985 বর্গমিটার। এবং সব শেষে ট্যাগ কোট, অর্থাৎ বালি দেওয়ার পরও একটা কোট দিতে হয়, যেটাকে আমরা ফাইনাল কোট বলি, ট্যাগ কোট। সেই ট্যাগ কোট আমরা কি করি, এক হচ্ছে তোমার হচ্ছে এক হচ্ছে আমাদের সংখ্যা রাস্তার, 100 হচ্ছে মোট দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ হচ্ছে 9.85, কারণ আমরা জানি এজিং এর উপর কিছুই দেওয়া হয় না। এই হচ্ছে 9.8, এই 885। তো এই যে দেখো টোটাল, এখন টোটাল আমরা যোগ করতে পারি। এখানে টোটাল যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের মোট কাজের পরিমাণটা বের হয়ে যাবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। এখন এর ভিতরে এই অঙ্কটাই যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এই অঙ্কটাই যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে যে স্যার পঞ্চম অধ্যায় থেকে যদি আরসিসির হিসাবটা করানো যেত তাহলে ভালো হতো। আচ্ছা, পঞ্চম অধ্যায় থেকে আরসিসির বলতে পঞ্চম অধ্যায়ে কিন্তু অর্থাৎ বইতে যে ম্যাথগুলো আমি দেখছি পঞ্চম অধ্যায়ে কিন্তু তেমন কোনো আরসিসির হিসাব এখানে করা নাই। লম্বা বাউন্ডারির ওয়াল প্রস্তুত করার একটা হিসাব আছে, যেখানের ভিতরে আরসিসির হিসাবটা আছে, যেটা অন্য একটা ম্যাথের ভিতরে, যা অলরেডি আমরা মূল কোর্সে আলোচনা করছি। তো তোমাকে আমি বলবো যে এটা যেহেতু শর্ট একটা সময়, তুমি অবশ্যই মূল কোর্সটা দেখো। তো 6 চ্যাপ্টার পর্যন্ত প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টার থেকে বেশি আসে, সপ্তম অষ্টম চ্যাপ্টার থেকে আরো বেশি আসে। তো এখানে সব 9টা চ্যাপ্টারের ভিতরে 9টা চ্যাপ্টার থেকে সমান প্রশ্ন আসে না। তো 7 এবং 8 চ্যাপ্টার থেকে একটু বেশি প্রশ্ন আসে এবং এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে। তো আশা করি আমি সেগুলো দেখাবো এবং এ দিয়ে আপনারা পরীক্ষায় উপকৃত হতে পারবেন। তো 7 অধ্যায়ের প্রধান কাজই হচ্ছে মাটি কাটা, অর্থাৎ এই যে 7 অধ্যায় বারান্দা সহ দেয়ালের ভবনের স্ট্রাকচার, এই স্ট্রাকচার করতে গেলে আমাদের প্রধান যে কাজটা আসবে সেটা হচ্ছে মাটি কাটার কাজ। তো এই মাটি কাটার কাজের যে সেকশন বা যেভাবে আমাদের বের করতে হয়, এক মাটি কাটার কাজ দিয়ে কিন্তু প্রায় 5টা 7টা অঙ্ক করা যায়। এই জন্য এই মাটি কাটার কাজটা অনেক ইম্পর্টেন্ট, অর্থাৎ কখনো কখনো আমরা শুধু মাটি কাটা পাবো, অন্যান্য কাজ করতে গেলেও দেখবো সেখানে মাটি কাটার কাজের হিসাবটা লাগবে, অর্থাৎ এটা খুবই ক্রুশিয়াল। তো চলেন আমরা শুরু করি। তো প্রথমে এখানে আমরা একটা চিত্র দেখতে পারবো। আচ্ছা, গত ক্লাসে আমি একটু বলে নিই যে আমি অ্যানিমেশন দিয়ে তোমাদের দেখাইছি, শুধুমাত্র এই ম্যাথটাতে প্রবাবলি অ্যানিমেশন থাকবে না, কারণ যেহেতু আমাদের পেজ বারবার অর্থাৎ চেঞ্জ করতে হবে, এই জন্য আমি অ্যানিমেশন ব্যবহার করিনি। তো প্রশ্নটা হচ্ছে নিচে প্রদত্ত 2 নাম্বার চিত্র হতে ইমারতের মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করো। এখানে আমি 1 নাম্বার দিতে পারতাম অথবা কোনো নাম্বার না দিতে পারতাম। নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি একটু আচ্ছা, এখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে নাম্বার দিয়ে পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসে, অর্থাৎ এই চিত্রের নিচে এইভাবে এরকম দিয়ে দেয় যে 2 নং, এই চিত্রের নিচে এরকম 2 নং দিয়ে দেয়, 2 নং দিয়ে বলে যে এই 2 নাম্বার চিত্র থেকে সমাধান করো। অর্থাৎ প্রশ্নটা তো আগে আসে, চিত্র কিন্তু তোমার যে কোশ্চেনের পিছনে থাকে। আচ্ছা, যাই হোক, তো আমাদের কাজ হচ্ছে ইমারতের ভিত্তিতে মাটি খননের কাজের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্র হতে আমাদের মাটি খনন কাজ, অর্থাৎ এইরকম একটা ঘর বানাইতে বা এরকম একটা ফাউন্ডেশন তৈরি করতে আমাদের কি পরিমাণ মাটি খনন করতে হবে সেটা বের করতে হবে। তো এই মাটি খননের কাজ বের করার আগে প্রথম কাজ হচ্ছে সেকশনটা একটু বোঝা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা কক্ষ আছে, 1 এবং 2, এবং একটা বারান্দা আছে। তো বারান্দা সচরাচর এইভাবে সেকশনটা দেওয়া থাকে, কখনো কখনো বারান্দা লেখা থাকে, আবার কখনো উল্লেখ করা থাকে না। তো আমরা এরকম সেকশন দেখলে বুঝতে পারবো যে সেটা বারান্দা সেকশন। আচ্ছা, এখন এই যে আমরা বাম পাশে সর্বপ্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি এখন যেটা মার্ক করছি বাইরে, এই লাইনটাকে বলা হয়েছে অফসেট। এই অফসেটের একটা স্ট্যান্ডার্ড পরিমাপ আছে। স্ট্যান্ডার্ড পরিমাপ বলতে অফসেটের একটা নিয়ম আছে। অফসেটটা সচরাচর হয় দেয়ালের যে সেকশন থাকে ওয়ালের, অর্থাৎ মিন লেভেলের উপরে যে সেকশন থাকে তার অর্ধেকের অর্ধেক, অর্থাৎ 4/1 তো এইটা যদি হয় 25 তাহলে অফসেটটা হবে 6.25, অর্থাৎ 4/1 আচ্ছা, আমার মূল ওয়াল শুরু হয়েছে এখান থেকে। তো এখান থেকে এখানে 2 ধরনের ওয়াল থাকবে। একটা বিল্ডিং এর ভিতরে ম্যাক্সিমাম মানে সব জায়গায় মেইনলি 2 ধরনের ওয়াল থাকে, একটা হচ্ছে মেইন ওয়াল আর একটা হচ্ছে পার্টিশন ওয়াল। তো এখানে হচ্ছে মেইন ওয়াল, চতুর্দিকে যে ওয়ালগুলো থাকে অর্থাৎ এই যে এই ওয়ালগুলো, হ্যাঁ, এই ওয়ালগুলোকে আমরা বলি হচ্ছে মেইন ওয়াল।
আর মাঝখানে যে ওয়াল থাকে তাকে বলি আমরা পার্টিশন ওয়াল, অর্থাৎ একটা কক্ষ থেকে আরেকটা কক্ষকে আলাদা করার জন্য যে ওয়াল আমরা আসলে ব্যবহার করি সেটাকেই বলছি হচ্ছে পার্টিশন ওয়াল। আচ্ছা, তাহলে আমরা আশা করি মেইন ওয়াল এবং পার্টিশন ওয়াল বুঝতে পারছি। তো প্রথম কাজ হচ্ছে কি আমার মেইন ওয়ালের সেকশন বের করা। তো আমার ভালো করে খেয়াল করতে হবে এখানে মেইন ওয়াল কয়টা আছে, কি পরিমাণ আছে। আচ্ছা, কক্ষ নাম্বার 1 এ দুইটা মাপ দেওয়া আছে, একটা হচ্ছে 3.50, একটা হচ্ছে 5.50। তো প্রথম যে মাপটা আমরা দেখতে পাচ্ছি সেই মাপটা হচ্ছে ভার্টিক্যাল, সরি সেই মাপটা হচ্ছে হরিজেন্টাল, অর্থাৎ এই মাপটা হচ্ছে আনুভূমিক মাপ। অর্থাৎ এই রুমটা যদি আমি কনসিডার করি তাহলে এখান থেকে এই পর্যন্ত মাপটাকে আমরা বলবো হচ্ছে 3.50, অর্থাৎ এই লাইনের মাপটা। আমরা যদি একটু এই লাইনের মাপটা, আর 5.50 হচ্ছে ভার্টিক্যাল মাপ, অর্থাৎ এখান থেকে শুরু করে টানা এই পর্যন্ত, এইটা হচ্ছে 5.50। আচ্ছা, তাহলে প্রথম যখন যেখানেই হোক না কেন প্রথম যে মাপটা থাকবে আমরা জানবো সেটা আমাদের হরিজেন্টাল মাপ, এবং দ্বিতীয় যে মাপটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই ভার্টিক্যাল মাপ। আচ্ছা, তাহলে আমরা এখন হিসাব করি। তো 1 নাম্বার কক্ষ এবং 2 নাম্বার কক্ষ, এই দুইটা কক্ষর মাপ কিন্তু আলাদা। 1 নাম্বার কক্ষের হরিজেন্টাল মাপ, 2 নাম্বার কক্ষের হরিজেন্টাল মাপ সেম, কিন্তু 2 নাম্বার কক্ষের ভার্টিক্যাল মাপ আর 1 নাম্বার কক্ষের ভার্টিক্যাল মাপ হচ্ছে আলাদা। তো আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার মেন ওয়াল কোথায় আছে। তো দেখো এই চতুর্দিকের ওয়ালগুলোকে মেন ওয়াল বলে। তো মেন ওয়াল হচ্ছে আমি যখন হরিজেন্টাল হিসাব করব তখন দেখবো কয়টা হরিজেন্টাল মেন ওয়াল আছে। আমরা যদি ভালো করে খেয়াল করি আমরা দুইটা হরিজেন্টাল মেন ওয়াল দেখব, এই বরাবর একটা আছে এবং উপরে এই বরাবর একটা আছে। তাহলে আমার কয়টা হরিজেন্টাল মেন ওয়াল হবে? দুইটা। আচ্ছা, এখন আমরা ভুলে যাই। তো আমাদের এই মাটি কাটার কাজের হিসাব হচ্ছে, দেখো প্লিন্থের উপরে প্লিন্থ পিএল, এই পিএল মানে হচ্ছে প্লিন্থ লেভেল। এই প্লিন্থ লেভেলের উপরে যে সেকশনটা দেওয়া আছে এই যে দেওয়ালের ভিতরে 25, এটা হলো দেওয়ালের পুরুত্ব, অর্থাৎ এই বরাবর আমাদের মাটি কাটতে হবে। তো যখন আমরা হিসাব করব তখন এই যে এখান থেকে এই পর্যন্ত মাপ হচ্ছে 350, কিন্তু আমরা মাটি কাটার কাজের হিসাবে সবসময় দেওয়ালের সেন্টার থেকে নেওয়ার চেষ্টা করব। তো এই 25 দেওয়ালের সেন্টার মানে ঠিক এই মাঝখানে, অর্থাৎ এদিককার কক্ষের আমার ডান সাইডের কক্ষে যখন হিসাব করব তখন মাঝখান থেকে ডান সাইডে, আবার বামের কক্ষে যখন হিসাব করব তখন বাম থেকে এই মাঝখান থেকে বাম সাইডে। ঠিক আছে? তো তাহলে নিয়ম অনুসারে যদি আমরা তাই করি তাহলে এই 350 এখান থেকে শুরু হবে। তাহলে এই সেকশনটা তো 25, আমি দেখতে পাচ্ছি আমাদের ওয়াল সেকশন এখানে ডায়রে দেওয়া আছে, দেখো এখানে পরিমাপ সেন্টিমিটারে, অর্থাৎ আমাদের সব মাপ সেন্টিমিটারে দেওয়া আছে। আর যেহেতু কক্ষের মাপ মিটারে, তো মিটারটা উল্লেখ করা আছে এখানে, আর যেটা উল্লেখ করা নেই সেটা অবশ্যই সেন্টিমিটারে। এনিওয়ে, এখন আমরা শুরু করি। তাহলে প্রথম আমাদের এখান থেকে হিসাব করতে হবে। তো এখান থেকে হিসাব করতে হলে এখান থেকে এই পর্যন্ত কত সেকশনের, এই ওয়াল সেকশনের অর্ধেক কত, সেটা 12.5। তাহলে আমাদের এখানে কত হবে? 12.5। আচ্ছা, তারপরে এখান থেকে টানা এই পর্যন্ত কত হবে? 350। এই যে এটা 350 আমরা দিলাম এখানে 350। আচ্ছা, এগুলো লেখা আছে, আমি যদি একটু দেখাই সুবিধা হবে। 350। আচ্ছা, এখানে একটা মেন ওয়াল আছে, অর্থাৎ এখানকার 12.5 আর এখানকার 12.5 দুইটা যোগ করে আমরা একবারে লিখতে পারি 25। তাহলে আমার কত হলো? 12.5 350 25। আমরা একটু নেক্সট পেজে যাই, খেয়াল করো এই দুইয়ের কথা এখন ভুলে যাও। দেখো 12.5 350 25। আচ্ছা, এরপর কি আছে? আমরা একটু অপর পেজে যাই। এরপর আছে এখান থেকে এই পর্যন্ত আমাদের মাপ দেওয়া আছে এই যে 350। তাহলে আমরা আবারও 350 লিখবো। এই দেখো 350। এরপর সবশেষে আমাদের কি আছে? সবশেষে আছে এই ওয়ালের সেকশন, এই ওয়ালের অর্ধেক, সেটা কত? 12.5। এই দিলাম 12.5। এখন এখানে 2 কেন দিলাম? সবার সাথে 2 গুণ করছি। কেন গুণ করছি? কারণ এই ওয়াল আছে, ভার্টিক্যাল ওয়াল আছে 2টা। আমরা একটু ভিতরে দেখি কয়টা আছে। চিত্রে যেয়ে দেখো এই বরাবর একটা ওয়াল আছে, এই বরাবর একটা ওয়াল আছে সেম, এই জন্য আমরা সেটাকে গুণ করলাম হচ্ছে 2 দিয়ে। তো এটা ক্যালকুলেটরে নর্মালি ক্যালকুলেশন করলে আসবে 26.50 মিটার। আচ্ছা, এবার দেখো এই তো আমাদের তোমার হচ্ছে বাইরের ওয়াল চলে গেল। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে হরিজেন্টাল ওয়ালের কাজ হলো। এখন তো আমাদের ভার্টিক্যাল ওয়ালটাও হিসাব করে দেখাতে হবে। তাহলে আমরা চিত্রে যাই, আমাদের হরিজেন্টাল ওয়ালের কাজ শেষ, তাহলে ভার্টিক্যাল ওয়াল। তো ভার্টিক্যাল ওয়াল এখানে কত আছে? দেখো এখানে যে 350 আছে এইটা কিন্তু এখান থেকে এই ওয়াল পর্যন্ত, কিন্তু আমরা ভার্টিক্যালি কোথায় আছে বলতো? ভার্টিক্যালি এই যে মেন ওয়ালটা কোথায় আছে? এখান থেকে এদিকে আছে না, এখান থেকে এদিকে। তাহলে এই ওয়ালটা কত আছে? 550 না? তাহলে উপরে 12.5, নিচে 12.5, আর এটা মাঝখানে হবে 550। সেই ওয়াল কয়টা আছে? 2টা, এই সাইডে একটা আর এই সাইডে একটা। তাহলে আমরা তাই করি,
এই দেখো 12.5 550 12.5, সেটা দুইটা ওয়াল বলে 2 দিয়ে আমরা গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের বাইরের ওয়াল সেন্টার লাইন মেথড, এই যে দেখো সি বাই এল লেখা রয়েছে, এটা হচ্ছে সেন্টার লাইন অর্থাৎ কেন্দ্র রেখা পদ্ধতিতে। এটা অনেক পদ্ধতিতে সমাধান করা যায়, তার ভিতরে আমরা কেন্দ্র রেখা পদ্ধতিটা ব্যবহার করছি। আচ্ছা, বাইরের ওয়াল চলে গেল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে ভিতরের ওয়াল করা। তো পার্টিশন ওয়াল মানে একটা কক্ষকে আর একটা কক্ষ থেকে বিভক্ত করার জন্য যে ওয়াল ব্যবহার করা হয় সেটা পার্টিশন ওয়াল। দেখো এখান থেকে টোটাল এই পর্যন্ত কিন্তু পার্টিশন ওয়াল না। পার্টিশন ওয়াল মূলত এখান থেকে এই পর্যন্ত পার্টিশন ওয়াল। কারণ এখানে দেখো ডোর দিয়ে এই ওয়ালটাকে আলাদা করা হয়েছে, তাহলে এটা আর পার্টিশন ওয়াল হচ্ছে না। তাহলে পার্টিশন ওয়ালের যে লম্বা বা উচ্চতা সেটা কত আছে? 3.50 মিটার। এবং পার্টিশন ওয়াল কয়টা? একটা। তাহলে আমরা এখানে নিয়ম অনুযায়ী ওয়ালের অর্ধেক সেকশন নেব, অর্থাৎ 12.5, তারপরে এই বরাবর 350 12.5। তাহলে বাইরের ওয়ালটা আমরা একটু দেখি, দেখো 12.5 350 এবং 12.5, এই তিনটা যোগ করলে 375 সেন্টিমিটার সমান সমান 3.75 মিটার। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে বারান্দার হিসাব। তো আমার বারান্দা কোন অংশটুকু আমি একটু যদি হিসাব করে দিই, দেখো তোমাদের বলে দিই, আমি এখন লাল কালি দিয়ে যে মার্ক করছি এই অংশটুকু মূলত আমাদের বারান্দা। এখন আমাদের বারান্দার দৈর্ঘ্য কত দেখো তো, এই বরাবর কত আছে? এই বরাবর আছে 350। আমাদের বারান্দার দৈর্ঘ্য দেওয়া আছে 350। আমাদের বারান্দার যে 175 দেওয়া আছে এটা হচ্ছে বারান্দার প্রস্থ। অর্থাৎ বারান্দা অনেক সময় আমরা দেখি না যে ঘর থেকে বাইরের দিকে ক্যান্টিলিভার হয়ে ঝুলে থাকে, উপরতলার বারান্দার কথা বলছি, এটা হচ্ছে 175। তাহলে আমাদের দুইটা মাপ, একটা দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্যর মাপটা 350 আর প্রস্থের মাপ কত? 175। আচ্ছা, তো তাই যদি হয় আমার জয়েন্ট কয়টা আছে ভালো করে খেয়াল করো, দুইটা আছে না? তাহলে দুইটা 12.5 হবে। তাহলে 12.5 দুইশা 350 তার লেন্থ, এবং এইটা হচ্ছে তার ওয়াইড ডাব্লু, মিলিয়ে কত হলো? 5.5 মিটার বা 550 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ, ওয়ালের হিসাব শেষ। এখন প্রথম একটা কথা বলছিলাম যে দেখো ওয়ালের বাইরে আমাদের একটু বাড়ানো আছে। বাড়ানো মানে কি? এক্সট্রা মাটি আমরা কাটছি। তো সেই কাটা অংশটাকে আমরা কি বলছি? অফসেট। সেই কাটা অংশটাকে কি বলছি? অফসেট। আর অফসেট কি হয়? অফসেট হচ্ছে এই যে এখানকার যে দেওয়াল আছে না, এই দেওয়ালে 4/1 ভাগ। তাহলে আমাদের অফসেট অফসেট কত হচ্ছে? 6.25। এখন দেখো মাটি কাটার কাজ, অফসেট হচ্ছে 6.25। এখন আমাদের লেন্থ কত বেরিয়েছে আমাদের? প্রথমে এই দেখো 26.50। তারপরে আমাদের ব্রেথ হচ্ছে কি? প্রস্থ, অর্থাৎ মাটি কাটা 0.75। তো 0.75 মানে 75 সেন্টিমিটার। এটা আমরা কোথায় পেলাম? এটা আমরা এই যে চিত্রে পেলাম, দেখো এই চিত্রে দেখা রয়েছে 75 সেন্টিমিটার। চিত্রে আমাদের অলরেডি দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, এবার হাইট। এখন হাইট আমরা দেখবো। তো হাইট হিসাব করার সময় আমাদের খেয়াল করতে হবে আমরা কোন পর্যন্ত হাইট হিসাব করবো। আমরা হচ্ছে জিএল পর্যন্ত। এই জিএল মানে কি জানো? জিতে হচ্ছে গ্রাউন্ড আর এল তে হচ্ছে লেভেল। তো গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমরা হাইট হিসাব করব। তো গ্রাউন্ড লেভেল পর্যন্ত হাইট কত? 1 2 3 4, 4টা 15 আছে, তার মানে 4 15 60 আর হচ্ছে 7.5। তাহলে 60 আর 7.5, তাহলে কত হচ্ছে? এই দেখো 4 × 15 60 আর 7.5 67.5 হয়ে গেল। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম, আমরা প্রস্থ পেলাম এবং আমরা উচ্চতা পেলাম। এখন আমাদের কি বলছে? মাটি খননের পরিমাণ নির্ণয় করতে। তো আমরা সবাই একটা কথা জানি যে মাটি খননের পরিমাণ, আহ, তোমরা যখন একেবারে প্রথম দিকে এস্টিমেটের বই পড়ছিলে তখন কোন কাজ কোন এককে করা হয় সেটা অবশ্যই পড়ছো, আমিও পড়াইছি তোমাদের। কোন কাজ সেরকম দেখো আমাদের সোলিং এর কাজ আমরা হচ্ছে বর্গ মিটার এককে করি। তারপরে মাটি কাটার কাজ, তারপরে হচ্ছে ইটের গাঁথনি কাজ, এগুলো ঘনমিটার আকারে করি। তো এই যেহেতু মাটি কাটার কাজ, এটা ঘনমিটার আকারে হবে। তো আমরা আলাদা আলাদা ভাবে বাইরের ওয়াল ভিতরের ওয়াল আলাদা করব। তো বাইরের ওয়ালের ক্ষেত্রে সূত্র হচ্ছে এন গুণ এল গুণ বি গুণ এইচ, অর্থাৎ দৈর্ঘ্য সংখ্যা গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এইখানে একবার আমার একটা স্টুডেন্ট ফোন করছিল, এই কি বলে কমেন্ট করছিল যে স্যার এনটা কি? একটা স্টুডেন্ট প্রশ্ন করছিল, স্যার এনটা তো বুঝলাম না। এনটা হচ্ছে সংখ্যা, এন কে বলা হচ্ছে নাম্বার, সংখ্যা। তো সেই সংখ্যা কটা? বাইরের ওয়ালের, আমাদের বাইরের ওয়ালের সংখ্যা কথা, বাইরের ওয়ালের সংখ্যা তো আমরা দেখছি 4টা, এখানে 2টা হরিজন্টাল 2টা ভার্টিক্যাল। তো সব এই 4টা মিলিয়ে এখন কয়টা সেকশন বানিয়েছি আমরা? মাপটা একটা না, এই জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে 1। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য হচ্ছে 26.50, এটা আমরা এখান থেকে পেয়েছি। এখন আমাদের প্রস্থ কত? 0.75, প্রস্থ 0.75, এবং উচ্চতা হাইট কত? এই যে দেখো 0.675, সব মিলিয়ে কত হলো? 13.42। এটা হচ্ছে ঘনমিটার। তাহলে আমাদের বাইরের ওয়াল শেষ।
আচ্ছা, এখন আমরা ভিতরের ওয়ালে যাব। তো একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভিতরের ওয়ালের ক্ষেত্রে তার সূত্র হচ্ছে এন গুণ এল গুণ বি গুণ এইচ। তো এখানে এল হচ্ছে একটা, তারপরে এল দৈর্ঘ্য। আচ্ছা, ভিতরের ওয়ালের দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, ভিতরের ওয়ালের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য কত বের করছি, 3.75 মিটার বা 375 সেন্টিমিটার। কিন্তু এখানে একটা কথা আছে, ভিতরের ওয়ালের লেন্থ বের করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুই পাশের যে সেকশন ব্রেথ আছে, অর্থাৎ যে ব্রেথ না সরি, হাফ ইন্টু টু ইন্টু দেখো 75 আমরা বাদ দিছি। এখন প্রশ্ন হলো যে এই 75 কেন বাদ দিছি? আমরা ভালো করে খেয়াল করি তো আমাদের এখানে ব্রেথ কত আছে, 75। তাহলে আমাদের সূত্রটা কি, ভিতরের ওয়াল বের করার ক্ষেত্রে হাফ ইন্টু টু ইন্টু ব্রেথ, অর্থাৎ এই 75 এর জায়গায় ব্রেথ যাই থাক, তো সেটা ক্যালকুলেশন করলে এই টু আর টু যদি আমি কেটে দিই তাহলে 375 এর ভিতর থেকে 75 বাদ গেলে আর থাকে 300 ইজিক্যাল টু 3 মিটার। তাহলে আমরা লেন্থ হচ্ছে আমাদের 3 মিটার, ব্রেথ সেম থাকবে 0.75 এবং উচ্চতা হচ্ছে 0.625 সবগুলোর মতো, তাহলে 1.43। এবার আসো বারান্দা। তো বারান্দার ক্ষেত্রে একই সূত্র আমরা অ্যাপ্লাই করব, এন গুণ এল গুণ বি গুণ এইচ। আচ্ছা, তো বারান্দাও এখন একটা হয়ে গেছে, আর আছেই একটা বারান্দা। তো বারান্দার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? বারান্দার আমাদের মূল দৈর্ঘ্য কত বেরিয়েছে এখানে, 550 সেন্টিমিটার। আচ্ছা, 550 সেন্টিমিটার থেকে আমরা কি করব, হাফ ইন্টু প্রস্থ বাদ দেব। তাহলে হাফ ইন্টু টু ইন্টু প্রস্থ, এই যে প্রস্থ 75, তাহলে এটা থেকে 75 বাদ দিলে 475 আসে। তাহলে এল আমাদের আসছে 4.75 মিটার, 4.75 মিটার। বিটা অবশ্যই সেম, সব জায়গার প্রস্থ সমান এবং সব জায়গার উচ্চতাও সমান। আচ্ছা, এই দুইটা মিলিয়ে কত হলো? এই দুইটা মিলিয়ে হলো হচ্ছে 2.23 ঘনমিটার। তাহলে টোটাল মাটি কাটার কাজের পরিমাণ আমার বের হলো 13.42, 1.41। এই যে দেখো 1.41 এবং 2.23 যোগ করলে আমার 17.06 ঘনমিটার, অর্থাৎ এই পুরো ইমারত করতে আমি 17.06 ঘনমিটার মাটি কেটেছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এ পর্যন্ত, বা এই অঙ্কটা বুঝতে কারোর কি কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একটু নেক্সট ম্যাথে যাই, নেক্সট চ্যাপ্টারে যাই। আসলে দেখো, অষ্টম চ্যাপ্টার, যেমনটি আমি বলছিলাম যে সপ্তম এবং অষ্টম চ্যাপ্টার থেকে কিন্তু অনেক ম্যাথ আসবে। তো অষ্টম চ্যাপ্টার কি, বারান্দা সহ দোতলা ভবনের সুপার স্ট্রাকচার। আমাদের আগের কাজ ছিল সাব স্ট্রাকচার, অর্থাৎ মাটির নিচের হিসাব নিকাশ আমরা করছিলাম। এখন যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে মাটির উপরের কাজগুলো আমরা শিখবো। তো মাটির উপরে কি দেখো, নিচে প্রদত্ত চিত্র হতে সকল দরজা জানলা চৌকাঠে কাঠের কাজের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমাদের এই কাজটা খুব ইম্পর্টেন্ট। দরজার জানলা চৌকাঠ এবং পাল্লা, তারপরে হচ্ছে চেয়ার এবং টেবিলের এস্টিমেট, এই চারটা প্রশ্নের ভিতর থেকে মোটামুটি বলা যায় যে তোমাদের ফাইনালে একটা প্রশ্ন 100% থাকবে, অর্থাৎ কাঠের কাজের। তো কাঠের কাজ আমাদের কি কি আছে? আমাদের এস্টিমেটিং এন্ড কস্টিং 1 বইতে কাঠের কাজ আছে হচ্ছে দরজা জানলা, একটা হচ্ছে দরজা জানলার চৌকাঠ, আর একটা হচ্ছে দরজা জানলার পাল্লা, আর 3 নাম্বার হচ্ছে চেয়ার এবং 4 নাম্বার হচ্ছে টেবিল। তো এই চারটা কাজের ভিতরে একটা কাজ পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় আসবেই বলা যায়, যদি প্রশ্ন কোনো ধরনের অর্থাৎ সিকোয়েন্স মেনটেন করে, যদি কোনো ধরনের উল্টাপাল্টা কোশ্চেন না হয়। তো এনিওয়ে, তো এখন আমরা চৌকাঠের কাজের পরিমাণ দেখবো। তো চৌকাঠের কাজের পরিমাণ দেখে খেয়াল করতে হবে আমাদের কিন্তু সব দরজা, যে কোনো বিল্ডিং এর সব দরজা সেম হয় না, দরজা আলাদা হয়, আবার জানলার মাপও আলাদা হয়। তো আমার খেয়াল করতে হবে দরজার সংখ্যা, অর্থাৎ কোন দরজা কয়টা আছে এবং তাদের মাপ কত। তাহলে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে ওয়ান, এখন তুমি খোঁজো তো ওয়ান আর কোথাও আছে কি না, নাই। তার মানে ওয়ান কয়টা আছে বলো তো, একটা। তো এখানে আমরা লিখে দিলাম এক। এখন দেখো এই মানে কিন্তু দরজা। আচ্ছা, কয়টা আছে? দুইটা আছে। আর কি কোনো আছে না, আপাত দৃষ্টিতে আর কোনো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আছে হচ্ছে দুইটা, আর ওয়ান আছে একটা। এখন আমাদের যেহেতু জানলারও হিসাব বলেছে, তো জানলা কয়টা আছে? দেখুন, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমাদের ছয়টা জানলা আছে। এখন মাস্ট বি এখানে মাপ দেওয়া থাকবে। তাহলে আমরা একটু মাপগুলো দেখে নিই। দেখো তথ্যাদি শুধু যেটা, অর্থাৎ দুইটা যেটা আছে তার মাপ হচ্ছে 105 গুণ 210। এরপর ওয়ান, অর্থাৎ যেটা শুধুমাত্র একটা আছে তার মাপ হচ্ছে 90 ইন্টু 210 সেন্টিমিটার। আচ্ছা, প্রথম মাপটা কি বলতো, ভার্টিক্যাল, দ্বিতীয় মাপটা হরিজেন্টাল। আচ্ছা, এরপর যা, তো এর এক মাপ দেওয়া থাকবে অবশ্যই, সেটা কত, 150 গুণ 135 সেন্টিমিটার। তো প্রথম মাপটা কি হরিজেন্টাল আর পরের মাপটা ভার্টিক্যাল। সব জায়গায় কিন্তু সেম, অর্থাৎ দুইটা মাপ লেখা থাকলে তোমরা এই সেমটা ধরে নিবা।
তো চলো এখন আমাদের সংখ্যা তো আমাদের মনেই আছে যে আমাদের দ ওয়ান আছে একটা, দ ওয়ান একটা, দ টু আছে, দ আছে দুইটা, আর যা আছে কয়টা আমরা হিসাব করলাম, 6টা। এই যে 6। এখান থেকে আমরা মাপগুলো নিয়ে যাব, মাপগুলো নিয়ে যাই আমরা যথারীতি ম্যাথ শুরু করে দিই। আচ্ছা, সকল চৌকাঠের আকার। এখন আমাদের সব সংখ্যাগুলো তো আমরা জানলাম, মাপগুলো জানলাম, তাহলে চৌকাঠের যে লেন্থ এবং ব্রেথ, যে গভীরতা এবং প্রস্থ এবং গভীরতা, এই দুইটা অবশ্যই আমাদের জানতে হবে। তো সেটা কত? সেটা হচ্ছে 12 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার। দেখো দরজার একটা চৌকাঠ কিরকম হয়, এরকমই তো হয় তাই না? এরকমই হয় যে উপরে একটা থাকে আর নিচে একটা থাকে, এই পাশে একটা থাকে। আহ, সচরাচর একটা দরজা তো এরকমই হয় তাই না? আচ্ছা, তো চৌকাঠের হচ্ছে বলছে যে এই যে চৌকাঠ এর হচ্ছে বি বি আর এইচটা হচ্ছে, বি আর এইচটা হচ্ছে 12 এবং 10। তাহলে চলো আমরা হিসাব শুরু করে দিই। আচ্ছা, তো প্রথমে আমাদের দরজা। তো দরজা কয়টা আছে আমাদের এখানে? দুইটা। আমরা একটু লিখে নিই, দুইটা। আচ্ছা, তো দরজার মাপও দেওয়া আছে, 2 নম্বর দরজা। তো প্রথমে হচ্ছে n ইজিক্যাল টু 2, দেখছো এটা হচ্ছে দরজার সংখ্যা। তারপরে হচ্ছে দরজার লেন্থ। এখন দরজা কিরকম হয় ভালো করে খেয়াল করো, দরজা হয় হচ্ছে এরকম, এরকম হয় না? নিচে কি দরজার কিছু থাকে? থাকে না। আচ্ছা, তাহলে দরজার আমাদের হরিজেন্টাল বরাবর সেকশন কয়টা আছে? একটা আছে। আর ভার্টিক্যাল বরাবর আছে দুইটা। তো দরজার মাপ আমাদের কত ছিল? দ ওয়ানের দেখো এখানে মাপ দেওয়া আছে 105 ইন্টু 210। তো এখানে 105 কয়টা আছে? এই হরিজেন্টাল কয়টা আছে বলো তো? এই দেখো একটা আছে। তাহলে একটা 105 নিলাম, 105 ইন্টু 1, এটুকুর কাজ আমাদের শেষ। আমার 210 অর্থাৎ লম্বাটা, ভার্টিক্যাল মাপটা, হরিজেন্টাল, হ্যাঁ ভার্টিক্যাল মাপটা কয়টা আছে? দুইটা, এই একটা, এই একটা। তো 210 ইন্টু 2 দিলাম আমরা। তাহলে টোটাল ক্যালকুলেশন করে হিসাব আসলো 525 সেন্টিমিটার, তাহলে 5.25 মিটার। আচ্ছা, লেন্থ আমরা পেয়ে গেলাম। এখন আমাদের হাইট কত আছে? 0.10 মিটার। এই যে দেখো দরজার হাইট কিন্তু আমার অপর পেজে দেওয়া ছিল। কত দেওয়া ছিল বলো তো? সকল চৌকাঠের মাপ দেওয়া ছিল 12 ইন্টু 10। আমি উপরে লিখে রাখলাম বাকি অঙ্কগুলো সুবিধার জন্য। তাহলে হাইট হচ্ছে 10, আর 10 সেন্টিমিটার সমান 0.10 মিটার, এবং 12 সেন্টিমিটার সমান 0.12 মিটার। বুঝেছো? আচ্ছা, তাহলে আমার এখানের দরজার মাপ। আচ্ছা, ভালো করে খেয়াল রাখবা, দরজার চৌকাঠের মাপ বের হয় ঘনমিটার এককে, এবং দরজার পাল্লার মাপ বের হয় হচ্ছে, যখন আমরা পাল্লা করব তখন দেখব। আচ্ছা, চৌকাঠের মাপটা আপাতত মনে রাখো, এন গুণ এল গুণ বি গুণ এইচ। আচ্ছা, তো এখানে এনটা কত বলো তো? এন হচ্ছে সংখ্যা, এই যে 2। এল আমাদের কত আছে? এল 5.25 আমরা বের করছি। এই দেখো 5.25। তারপরে ব্রেথ কত আছে? 0.12, এবং 0.10 হচ্ছে উচ্চতা। তো টোটাল মিলিয়ে কত হলো? 0.126 ঘনমিটার। এ হচ্ছে আমাদের দরজার জন্য কাঠের পরিমাণ। আচ্ছা, এবার আমাদের দ ওয়ান আছে না আর একটা? এই যে দেখো দ ওয়ান, তার মাপ কত ছিল? 90 গুণ 210। তো এইটা আকৃতি কিন্তু সবগুলোরই সেম। তাহলে এখানে 90 কয়বার ব্যবহার হবে বলো তো? 90 ব্যবহার হবে একবার, আর 210 ব্যবহার হবে দুইবার, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যাই নেক্সটে। তো আমাদের প্রথম হচ্ছে দ ওয়ানের সংখ্যা। তো দ ওয়ানের সংখ্যা একটা আমরা জানি, n ইজিক্যাল টু 1 আমরা দিয়ে দিলাম। তারপরে 90 ইন্টু 1, যেহেতু এটা হরিজেন্টাল, তারপর 210 গুণ 2, আমরা 5.10 মিটার পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের এর ব্রেথ। তো এর ব্রেথ এবং হাইট যা আছে তা তো সব জায়গায় সেম। ও এই অপর পেজে লিখিয়ে দিয়েছে যে সকল চৌকাঠের মাপই 12 গুণ 10 সেন্টিমিটার। তাহলে এখানে আর আমার আলাদা করে দেওয়ার দরকার নাই। তো আমরা সূত্র অ্যাপ্লাই করি, এন গুণ এল গুণ বি গুণ এইচ। সেখান থেকে শুধুমাত্র আমরা সূত্র বসিয়ে দেবো। এই সংখ্যাটা হচ্ছে 1, এল আমাদের বেরিয়েছে 510, এই দেখো 510। এরপরে বি হচ্ছে 0.10, এবং এইচ হচ্ছে বি হচ্ছে 0.12, এইচ হচ্ছে 0.10। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমার হিসাব আসলো 0.061। আচ্ছা, আমার তাহলে দরজার কাজ শেষ। এখন আমার কি বাকি আছে? জালানা। তো জালানা আমার কয়টা আছে মনে আছে? 6টা আছে। তাহলে আমার জানলার মাপ কত? 6টা সেম সাইজের জানলা, 150 গুণ 135 সেন্টিমিটার। তো এখন দেখো জানলা কেমন হয়। জানলাটা অনেকটা এরকম দেখতে হয় না? অর্থাৎ তার উপরেও দুইটা চৌকাঠ থাকে, অর্থাৎ ভার্টিক্যাল দুইটা চৌকাঠ থাকে, আবার হরিজেন্টালও দুইটা চৌকাঠ থাকে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের 2 বার 150 আর 2 বার 135 গুণ করতে হবে। তো আমরা করি। তো আমাদের এন হচ্ছে 6, কারণ আমরা যা কয়টা হিসাব করছিলাম? 6টা। আচ্ছা, লেন্থ, তাহলে লেন্থটা কত হবে বলো? 150 গুণ 2 আর 135 গুণ 3। ও সরি, জানলার হচ্ছে মাঝখানে একটা সেকশন থাকে, আমি একটু এড়িয়ে গেছিলাম এটা। তাহলে এই যে 100, অর্থাৎ ভার্টিক্যাল যে মাপটা 135, এটা থাকে 3টা, 1টা 2টা 3টা। এই জন্য আমরা 3 দিয়ে গুণ করলাম।
দুইটা ক্যালকুলেশন করলে আসলো 705 সেন্টিমিটার বা 7.05 সেন্টিমিটার। এখন আমাদের তো চৌকাঠের আর দুইটা অংশ বাকি আছে, একটা হচ্ছে ব্রেথ এবং একটা হচ্ছে তোমার হচ্ছে হাইট। তো এইটা কিন্তু অনেক সময় দরজার জন্য আলাদা, জানলার জন্য আলাদা তোমার পরীক্ষায় দিয়ে দেয়। আর যদি সকল মাপ এক লিখে দেয় তাহলে তো একটাই অ্যাপ্লাই করতে পারবা, আর যদি আলাদা আলাদা মাপ দেয় তাহলে আলাদা আলাদা মাপ দিয়ে তোমাকে এটা শিখতে হবে। তাহলে এখন আমার সূত্র কি? এন গুণ এল গুণ বি গুণ এইচ। দেখো এন গুণ এল গুণ বি গুণ এইচ। এখন সেখান থেকে এন এর মান কত? 6। তারপরে হচ্ছে এল এর মান কত? এল দৈর্ঘ্য কত আছে? 7.05 মিটার, বি হচ্ছে 0.12 মিটার এবং এইচ হচ্ছে 0.10 মিটার। তাহলে টোটাল মিলিয়ে আমার কত আসে? 0.50। এখন আমার টোটাল কাঠের কাজের পরিমাণ, দেখো প্রশ্নে কি বলেছে? চৌকাঠ নির্মাণে কাঠের কাজের পরিমাণ। তাহলে এটা আসলো দ এর জন্য, এটা দ ওয়ানের জন্য এবং এটা যার জন্য। তাহলে টোটাল তিনটা যোগ করলে আমার মোট কাজের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে মোট পাল্লার কাজের পরিমাণ এই যে দেখো 0.694 ঘনমিটার, অর্থাৎ এই কাজটা করতে আমার 0.694 ঘনমিটার পরিমাণ হচ্ছে কাঠ লাগবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কোশ্চেন নাই। তাহলে আমি পরবর্তী ম্যাথে যাচ্ছি। দেখো পরবর্তী ম্যাথে বলছে চিত্রে প্রদত্ত নিম্নে প্রদত্ত চিত্রতে ইমারতের মেঝেতে ইটের সোলিং এর কাজের পরিমাণ নির্ণয় করা। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে একটা চিত্রই বারবার কেন দেখাচ্ছে? শোনো, একটা কথা বলে দিই, যখন তুমি প্রথম কাজ শিখবা তখন হচ্ছে একটা চিত্র থেকে সবগুলো শিখবা। তাহলে একটা চিত্র থেকে সবগুলো শিখলে তোমার মেন ওয়াল, পার্টিশন ওয়াল বা অন্যান্য কিছু এগুলো হচ্ছে আইডেন্টিফাই করা তোমার জন্য খুব সুবিধা হবে। আর যখনই তুমি সুবিধাজনক পদ্ধতিতে আইডেন্টিফাই করতে পারবা তখন কিন্তু তোমার আর অসুবিধা মনে হবে না যে না এটা কঠিন হয়ে যাচ্ছে বা এটাতে এক ধরনের জ্বালানা আছে, ওইটাতে এক ধরনের জ্বালানা আছে, এটা তোমার কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের কাজ কি এখন? ইটের সোলিং এর কাজ। তো সোলিং এর কাজ কোন এককে হয় মনে আছে? আমি প্রথমে বলছিলাম সোলিং এর কাজ হয় বর্গ মিটারে। দুইটা কাজ করলাম আমরা, একটা মাটি কাটা একটা কাঠের কাজ, দুইটা কাজই হলো ঘনমিটারে। এখন আমরা সোলিং এর যে কাজটা করব সেই কাজটা হবে বর্গ মিটারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্গমিটারে যদি কাজ হয় তাহলে আমরা সোলিং এর কাজটা করি। তো সোলিং এর কাজ করার জন্য আমার কি ক্ষেত্রফলটা লাগবে না? সোলিং আমরা কোথায় করি? অবশ্যই রুমের ভিতরে করি, তাই না? রুমের বাইরে তো সোলিং করি না। সোলিং বলতে ইট পাতা আর কি, সোজা ভাষায় ইট পাতা। এই যে দেখো নিচের যে সেকশনটা দেখতে পাচ্ছ না, এই যে এটা হচ্ছে সোলিং, ঠিক আছে? তো এই সোলিং করতে কি পরিমাণ ইটের কাজ হয়েছে আমার সেটা আমরা বের করব, কাজের পরিমাণ। তো চলো আমরা যাই। তো কক্ষ নাম্বার 1 এর মাপ আমরা প্রথমেই দেখে নিই। দেখো কক্ষ নাম্বার ওয়ানের মাপ 350 ইন্টু 550। তো সেটা আমরা লিখে নিলাম এখানে। এখানে একটু যদি আমি লিখে রাখি বোঝার জন্য, 350 ইন্টু 550, এটা হচ্ছে সেন্টিমিটারে, হ্যাঁ সিএম লিখে দিলাম যেন আমরা মিটারে কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে কক্ষের মাপের সময় আমার কি বের করতে হবে? এখন যখন আমি সোলিং করব, ভালো করে খেয়াল করো, আমরা একটু একবারে বুঝিয়ে দিই, বারবার তো যাওয়া যাবে না। যখন আমি সোলিং করব তখন সোলিংটা কি আমি একেবারে এখান থেকে এই পর্যন্ত বসাবো না? তো এখান থেকে এই পর্যন্ত যদি বসাই তো আমি কি পুরোপুরি সোলিংটা বসাতে পারবো? আমার কিছুটা বাদ দিতে হবে না? ওয়াল সেকশনের অর্ধেক, অর্থাৎ এই পাশে থেকে একটা অফসেট, এই পাশে থেকে একটা অফসেট বাদ যাবে। যদি তাই যাই তাহলে কি হবে বলো তো? তাহলে একটা ওয়াল সেকশনের অর্ধেকটা বাদ যাবে। তাহলে সেটা দৈর্ঘ্য কি বলে, ভার্টিক্যালও বাদ যাবে আবার হরিজেন্টালও। তো প্রথমে হরিজেন্টালে বাদ দিলাম, তারপর কত আছে? 550। তো 550 থেকেও আমরা বাদ দিলাম ওয়াল সেকশনের অর্ধেক। তাহলে কত আসলো? এল এবং বি আমরা পেয়ে গেলাম কক্ষ ওয়ানের ক্ষেত্রে। তো আমার যেহেতু এটা আমার কোন বর্গমিটারে বের হয়, এর কাজের এককটা কিসে বের হয় বলো তো? বর্গমিটারে। তাহলে এন গুণ এল গুণ বি এখানকার যে সূত্র, তো এন হচ্ছে কক্ষ ওয়ান আমার একটা, তার এল হচ্ছে আমরা বের করছি 3.375 এবং বি হচ্ছে 4.875। 4.875 টোটাল মিলিয়ে আসলো হচ্ছে আমার 16.45 বর্গমিটার। আচ্ছা, এরপর আমার কাজ হচ্ছে কক্ষ নাম্বার 2 বের করা। তো কক্ষ নাম্বার 2 এর ক্ষেত্রে কক্ষ নাম্বার 2 এর মাপটা কত? কক্ষ নাম্বার 2 এর মাপটা হচ্ছে 350 ইন্টু 350, অর্থাৎ দুইটা মাপই সেম। তাহলে এখানে এল যা হবে বিও তাই হবে। তো আমরা দেখি চলো। দেখো এল হচ্ছে 350 মাইনাস 12.5, অর্থাৎ যে এখানে যে বললাম ওয়াল সেকশন অর্ধেক বাদ দিতে হবে।
তো এই 350 থেকে 12.5 আমরা বাদ দিয়ে দিলাম, এবং বি হচ্ছে সেম 350 মাইনাস 12.5। তাহলে আমাদের এন গুণ এল গুণ বি 1 ইন্টু 3.375 ইন্টু 3.375। তোমরা এখানে স্কোয়ারও ব্যবহার করতে পারো, 2 দিতে পারো। 11.39 মিটার স্কোয়ার হচ্ছে আমাদের কক্ষ 2 এর জন্য। এখন আমাদের আর কি বাকি আছে? বারান্দা বাকি আছে না? আচ্ছা, তাহলে আমরা করি বারান্দা। আচ্ছা, এখানে বারান্দার সেকশনে আমাদের লেখাগুলো চলে এসেছে, আমরা এগুলো একটু ইরিজ করে দিই। আহ, আচ্ছা, যাই হোক, এটা ইরেজ হচ্ছে না এখন। তো বারান্দা সেকশনে আমাদের বারান্দার দৈর্ঘ্যটা কত ছিল? আমাদের বারান্দার দৈর্ঘ্য ছিল হচ্ছে 350, আর বারান্দার ওয়াইড ছিল হচ্ছে 150। তো তাই যদি হয় তাহলে আমাদের দৈর্ঘ্য থেকে কত বাদ দিতে হবে? ওয়াল সেকশন 3.375, তারপরে আমাদের প্রস্থ অর্থাৎ ওয়াইড থেকে বাদ দিতে হবে 150 থেকে 25 ইন্টু 3 ইন্টু 6.25। এখন এখানে আমরা অনেক বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? আমাদের আবার একটু কষ্ট করে আগের সেকশনে একটু ফিরে যেতে হবে। একটু কষ্ট করে আমরা ফিরে যাই, চিত্রতে ফিরে যাই, চিত্রটা একটু দেখি। দেখো, এই 175 ভিতরে এই যে বারান্দা, তো এই বারান্দার যখন আমি সোলিং করছি অর্থাৎ ইট পারছি, তখন কি এই ওয়াল থেকেও পাচ্ছি না আমরা? এই যে ওয়াল, তাই না? তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? এই ওয়ালটা কত? 25। এই জন্য আমরা 25 বাদ দিয়েছি, এবং দেখো বারান্দার বাইরে কি আছে? অফসেট আছে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের মূল ম্যাথে আমরা যেখানে ছিলাম। এখন দেখো, তাহলে সেই ওয়াল সেকশনের 25 এবং 3 সাইডে তার অফসেট, টোটাল মিলে আমার কত আসো? 1.0625। তাহলে এটা ক্যালকুলেশন করলে এন গুণ এল গুণ বি 1 ইন্টু তার দৈর্ঘ্য এবং তার যে প্রস্থ, সেটা গুণ করলে আমাদের বর্গমিটার চলে আসবে। তাহলে টোটাল কাজটা যদি আমি যোগ করি, আমার এই ইটের সোলিং এর কাজের পরিমাণ বের হয়ে যাবে। তাহলে মোট সোলিং এর কাজের পরিমাণ হচ্ছে 16.45, তারপরে হচ্ছে 11.39, তারপরে আছে হচ্ছে 3.58। এই টোটাল যোগ করলে আসে হচ্ছে 31.49 বর্গমিটার। তো এই হচ্ছে আমাদের ইটের সোলিং এর কাজের পরিমাণ। তো অষ্টম অধ্যায় থেকে আমি তোমাদের 2টা অঙ্ক দেখালাম। এই অঙ্কে বা এই স্পেসিফিক ম্যাথে কি কারোর কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমি ধরে নিলাম আচ্ছা প্রবলেম স্যার, নেই। একটা বিষয়, হুম। অনেক স্টুডেন্ট মনে করছে এটা হচ্ছে রেগুলার প্রবলেম সলভিং ক্লাস। আজকের এটি হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল প্রিপারেশন। হুম। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা ফ্রি ক্লাস, যেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সাজিয়েছি। এটি ফুল বইয়ের ওইভাবে ডিসকাশন না, এখানে একদম বেশি বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আমাদের যারা পেইড স্টুডেন্ট রয়েছে পেইড ব্যাচের, তো তাদের জন্য আমাদের উইকলি তো প্রবলেম সলভিং ক্লাস থাকে, সেটা হচ্ছে আগামীকালকে ফ্রাইডেতেই হবে। তো আজকে হচ্ছে এগুলোর মধ্যে কারোর প্রবলেম থাকলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আর আগামীকালকে যেটা প্রবলেম সলভিং, তার মানে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এটা হচ্ছে সেমিস্টার ফাইনাল প্রিপারেশন। স্যার যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সাজিয়েছেন সেগুলোর আলোকেই উনি হচ্ছে আজকে ক্লাসটা নিচ্ছেন। তো আমরা ক্লাস শেষে অথবা যে কোনো একটা কোয়েশ্চেন শেষে তোমাদের থেকে প্রশ্ন নেব। ঠিক আছে স্যার, কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তো অষ্টম চ্যাপ্টারে 3-4 রকমের, 5 রকম বা 6 রকমের অঙ্ক থাকে। তার ভিতর অলরেডি আমি 2 রকম তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন আমরা নবম চ্যাপ্টারে যাই। তো নবম চ্যাপ্টার হচ্ছে দর বিশ্লেষণ, রেট অ্যানালাইসিস, সবচেয়ে ক্রুশিয়াল কাজ অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, তো এই রেট অ্যানালাইসিস হচ্ছে প্রত্যেকটা কাজের আলাদা রেট অ্যানালাইসিস হয়। অর্থাৎ মনে কর আমরা বিল্ডিং এর কাজ তো কয়েকটা ধাপে করি। প্রথমে মাটি কাটি, তার জন্য এক ধরনের খরচ হয়। তারপরে ফাউন্ডেশন করি, তার জন্য এক ধরনের খরচ হয়। তারপরে তোমার হচ্ছে আমরা ফাউন্ডেশনের উপরে রডের কাজ করি, এটার জন্য আলাদা খরচ হয়। সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, প্লিন্থ, জিএল ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটা কাজের আলাদা আলাদা রেট আছে। তো এটাকেই বলা হচ্ছে দর বিশ্লেষণ বা রেট অ্যানালাইসিস। অর্থাৎ একটা বিল্ডিং এর মাটি কাটার থেকে শুরু করে ছাদের প্যারাপেট ওয়াল পর্যন্ত, রং টং করে একেবারে এভরিথিং অল ইনক্লুডিং তোমার হচ্ছে ইলেকট্রিক ওয়ারিং এর ক্ষেত্রে। তো সব ধরনের অ্যানালাইসিস, রেট অ্যানালাইসিস অর্থাৎ দর বিশ্লেষণ আমাদের করতে হয়, তাতে আমরা বুঝতে পারি অ্যাপ্রক্সিমেট কত টাকা খরচ হবে। এই যে অ্যাপ্রক্সিমেট খরচ, এটা ছাড়াও কিন্তু আলাদা কিছু খরচ থাকে, যেটা আমরা দর বিশ্লেষণের সময় শিখবো। তো একটা বিল্ডিং এর বা কোনো একটা কাজের দর বিশ্লেষণ, রেট অ্যানালাইসিস অর্থাৎ কিভাবে আহ সেই কাজটা থেকে কি পরিমাণ টাকা আমার খরচ হবে সেটা বের করতে হয়, সেটাই এখন আমি তোমাদের দেখাবো। তো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় রচনামূলক প্রশ্নের ভিতরে একটা আসার সম্ভাবনা খুবই বেশি। দর বিশ্লেষণ অর্থাৎ
যে কয়েকটা ক্যাটাগরির কথা বললাম, যে কাঠের কাজের একটা অঙ্ক একটা আসে, দর বিশ্লেষণের ম্যাথ একটা আসে, হ্যাঁ, মাটি কাটার কাজ তো মাস্ট বি একটা আসে। এই তো মোটামুটি 3 রকমের অঙ্ক করলে তুমি 3টা রচনামূলক কমন পেয়ে যাচ্ছ। আসলে তোমাদের এখানে পাশ করাটা যে আহামরি কঠিন তা কিন্তু না। ভালো রেজাল্ট করতে হলে তো একটু পড়তেই হবে। তুমি এ প্লাস পাবা, কিছু না জেনে তো আর এ প্লাস পাওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা দর বিশ্লেষণে চলে যাই। দর বিশ্লেষণ বলছে প্রচলিত বাজারের 1:3:6 অনুপাতে 10 ঘনমিটার সিমেন্ট কংক্রিটের কাজের দর বিশ্লেষণ করো। অর্থাৎ কোনো একটা জায়গায় 10 ঘনমিটার আমার সিসির কাজ করতে হবে। সিসি মানে হচ্ছে সিমেন্ট কংক্রিট। এই কাজের যে অনুপাতটা সেটা হচ্ছে 1:3:6, অর্থাৎ 1:3:6 অনুপাতে আমরা কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমাদের দর বিশ্লেষণ, অর্থাৎ কি পরিমাণ দর হচ্ছে সেটা আমাদের বিশ্লেষণ করে দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো কাজের অনুপাত 1:3:6। তো এই 1 মানে কি? 1 হচ্ছে এই ঘনমিটার সিমেন্ট কংক্রিটের। সিসি কংক্রিটের কাজে আমার কি লাগে? সিসি কংক্রিট কাজে সেটা বুঝতে হবে। সিসি কংক্রিট কাজে লাগা হচ্ছে সিমেন্ট, বালি এবং খোয়া, ঠিক আছে, অথবা পাথর। তো এই প্রথম মাপটা 1 যেটা, সেটা হচ্ছে সিমেন্টের, 2 নাম্বার হচ্ছে বালি এবং 3 নাম্বার হচ্ছে খোয়ার কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 ঘনমিটার আছে এখানে। এখন আমাদের যেহেতু টোটাল কাজের পরিমাণ 10 ঘনমিটার, এই 10 ঘনমিটার উপাদানের ভিতরে 1 ভাগ থাকবে সিমেন্ট, 3 ভাগ থাকবে হচ্ছে বালি এবং 6 ভাগ থাকবে হচ্ছে খোয়া অথবা পাথর কুচি, যাই বলি আমরা। এনিওয়ে, আমরা কাজ শুরু করি তাহলে, সমাধান শুরু করি। তো প্রথমে আমার দেখো কাজের পরিমাণ হচ্ছে 10 ঘনমিটার। তো এই যে 10 ঘনমিটার কাজের পরিমাণ, সেটা কিন্তু আমার ভেজা আয়তন, অর্থাৎ ওয়েট ভলিউম। তাহলে এখান থেকে আমার ড্রাই ভলিউম, তো সিমেন্ট কংক্রিটের কাজে ড্রাই ভলিউম বের করতে হলে কি কোথায় 1.5 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি সেটা। এই দেখো 10 ঘনমিটার ভেজা আয়তনের জন্য শুষ্ক আয়তন অর্থাৎ ড্রাই ভলিউম বের করতে 1.5 দিয়ে গুণ করলাম, এটা 1.5। এই যে 1.5 দিয়ে গুণ করতে হয়, এটা কিন্তু একেবারে প্রথম চ্যাপ্টার আগে যে ডিসকাশন আছে সেখানেই কিন্তু এটা শেখানো হয়, যে কোনো কাজের ভেজা আয়তনকে ভেজা আয়তন থেকে শুষ্ক আয়তন বের করতে হলে তাকে 1.5 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমার টোটাল কাজের পরিমাণ এখন কত হয়ে গিয়েছে? 15 ঘনমিটার হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, তো এই 15 ঘনমিটার থেকে আমার কাজ বের করতে হবে। তো আমাদের অনুপাত্র দেওয়া আছে 1:3:6। তাহলে আমার অনুপাতের যোগফল করব। অনুপাতের যোগ হলো 1 + 3 + 6। তো অনুপাতের যোগফল অর্থাৎ আমাদের যে টোটাল অনুপাত দেওয়া আছে সেই টোটাল অনুপাত যোগ করে আমাদের হলো 10। আমাদের কাজের পরিমাণ কত হলো? 15 ঘনমিটার। এখন আমরা এই 15 ঘনমিটার কাজে কি পরিমাণ সিমেন্ট, কি পরিমাণ বালি এবং কি পরিমাণ খোয়া লাগছে সেটা আগে বের করব। কারণ পরিমাণটা বের করতে পারলেই তো আমি তোমার হচ্ছে দর বের করতে পারবো, তাই না? আমাদের মূল কাজ হচ্ছে দর বিশ্লেষণ করা। তো এই দর বিশ্লেষণ করতে গিয়েই আমাদের পরিমাণটা বের করতে হচ্ছে। আচ্ছা, তো এখন আমাদের সিমেন্ট কত ভাগ আছে? তো আমাদের টোটাল কাজ হচ্ছে 15। এই 15-র ভিতরে আমার যে অনুপাত আছে সেটা 10। এই 10-এর ভিতরে 1 ভাগ আছে সিমেন্ট, তাহলে 15/10 × 1। এটা ওই যে ঐকিক নিয়মের অঙ্ক করছো না তোমরা, ওই অঙ্কের মতো। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1.5 ঘনমিটার। তো 1 ঘনমিটার সমান সমান হচ্ছে 30 ব্যাগ সিমেন্ট। তাহলে 1.5 × 30 গুণ করলে আমরা কত পাচ্ছি? 45 ব্যাগ সিমেন্ট। তার মানে এই যে 15 ঘনমিটার কাজ করার জন্য, এই কাজটা করার জন্য আমার সিমেন্ট লাগছে 45 ব্যাগ। আচ্ছা, তাহলে বালি লাগবে কত একবার আমরা হিসাব করি। তাহলে আমার টোটাল কাজের পরিমাণ হচ্ছে 15। আমার টোটাল যে কাজ অনুপাত আছে সেটা হচ্ছে 10। আর বালি কত ভাগ? বালি হচ্ছে 3 ভাগ। এই যে দেখো 3। তাহলে 4.50 ঘনমিটার। বাজারে বালি ঘনমিটার আকারেই কিনতে পাওয়া যায়, এই জন্য আমরা এখানে ঘনমিটার রাখছি। আচ্ছা, এরপর দেখো খোয়া। তো খোয়া হচ্ছে আমাদের মূল কাজের পরিমাণ 15, আমাদের অনুপাতের যোগফল 10, এবং এই 10-এর ভিতরে 6 ভাগ হচ্ছে খোয়া, ঠিক আছে। তো তাহলে 6 দিয়ে গুণ করলাম, 9 ঘনমিটার। তাহলে আমাদের খোয়া বেরিয়ে গেল, সিমেন্ট বেরিয়ে গেল, এবং তোমার বালির পরিমাণটা আমরা জানতে পারলাম। এখন আমরা করব রেট অ্যানালাইসিস, অর্থাৎ এই তিনটার পৃথক পৃথক দাম। এখন শুধুমাত্র এই তিনটার দাম বের করলে কিন্তু রেট অ্যানালাইসিস হয়ে যায় না। আমার বলছে সিমেন্ট কংক্রিটের কাজের জন্য কি শুধুমাত্র আমাদের শুধু ম্যাটেরিয়ালস লাগে, শ্রমিক লাগে না? তো সেইগুলো আমরা দেখব। তো চলো, তো ইটের পরিমাণ। এখন এই যে আমাদের যে খোয়া, এই খোয়াটা কি দিয়ে হবে? ইট দিয়ে হবে না। তো আমরা একবার ইটের পরিমাণ বের করে ফেলবি। আমরা জানি যে ছোট খোয়া যদি মোটা খোয়া যদি করতে হয়, তাহলে ইটের পরিমাণ হয় হচ্ছে 1 ঘনমিটারে 300টা। আর যদি একটু ছোট খোয়া করতে হয় তাহলে ইটের পরিমাণ লাগে 320টা। তাহলে 9 ঘনমিটারের সাথে 320 যদি আমি গুণ করি তাহলে কত হবে? 2880টি, ঠিক আছে। এই 2880টি ইট আমার লাগবে। তাহলে আমরা পরিমাণ পেয়ে গেছি। এবার আমরা রেট অ্যানালাইসিসে চলে যাই। দেখো, রেট অ্যানালাইসিসে খেয়াল করো, প্রথমে আছে মাল সামগ্রী, অর্থাৎ কি কি মাল আমরা ব্যবহার করছি। সিমেন্ট, বালি, খোয়া, খোয়া ভাঙা ও চালার জন্য। আচ্ছা, এখন
এই সিমেন্ট আমাদের কত ছিল 45 ব্যাগ। তো 45 ব্যাগ প্রত্যেক সিমেন্টের দর আমরা ধরেছি 450 টাকা। আচ্ছা, এই যে দরটা 450 টাকা, এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে বাজার দর অনুযায়ী। এখন আমি এখানে 450 টাকা লিখছি, হঠাৎ করে বাংলাদেশে সিমেন্টের দাম বেড়ে গেল, মনে করো 600 টাকা বস্তা হয়ে গেল, হইতে পারে 500 টাকা বস্তা হয়ে গেল, তো তখন কিন্তু এখানে 500 দিয়ে গুণ হবে, অর্থাৎ প্রচলিত বাজার দরটা মাথায় রেখে এই দর বিশ্লেষণটা তোমাকে করতে হবে। তাহলে সিমেন্টের দাম হচ্ছে 20,250 টাকা, কারণ 450 টাকা প্রতি বস্তা, এখানে প্রতি হাজারে হবে না, প্রতি ব্যাগে, এনিওয়ে। তারপরে বালি হচ্ছে 4.50 ঘনমিটার, তো এটা হচ্ছে প্রতি ঘনমিটারে হচ্ছে 1200। তাহলে টোটাল আসলো এইটা। খোয়া ভাঙার জন্য ইট ইট আমরা কত লাগছিল, আমাদের 2880টা ইট। তো 2880টা যদি প্রতি ঘনমিটার 8,000 করে হয়, তাহলে এর দাম হচ্ছে 36,000। তো প্রতি ঘনমিটারে এখন 2880 যদি আমরা ঘনমিটার আকারে প্রকাশ করি, তাহলে এটা কত ঘনমিটারের জন্য, ওই যে আগে বের করছিলাম 9, তো সে ক্ষেত্রেই আমরা বের করলাম এর দামটা। এখন খোয়া ভাঙা বা চালার জন্য 9 ঘনমিটার 2500 পার ঘনমিটারে, ঠিক আছে। এখন দেখো এখানে আমাদের শ্রমিক লাগবে না এই কাজটা করতে হলে, তো শ্রমিক হচ্ছে হেড মিস্ত্রি, সচরাচর 10 ঘনমিটারের কাজে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে একজন হেড মিস্ত্রি লাগে। তাহলে একজন হেড মিস্ত্রির দাম 800 টাকা প্রতিজন পার দিন, অর্থাৎ প্রতিদিন। আচ্ছা, তাহলে 800 টাকা। এখন রাজমিস্ত্রি, সচরাচর প্রত্যেক ঘনমিটারে একজন রাজমিস্ত্রি লাগে, তাহলে 10 জন রাজমিস্ত্রি লাগবে, 700 টাকা করে, কত হলো 7,000 টাকা। দক্ষ যোগালী, অর্থাৎ দক্ষ যোগালী বলতে যে যোগালীগুলো রাজমিস্ত্রির মতোই কাজ পারে বা তাদের কাজে হেল্প করতে পারে, সেটা হচ্ছে 7 জন, সেটা হচ্ছে 500 টাকা করে মজুরি, আমরা ধরলাম 3,500 টাকা। এগুলো কিন্তু র্যান্ডম, অর্থাৎ এটা বাড়তে কমতে পারে, এটা এমন কোনো ব্যাপার না, এগুলো হচ্ছে ফিক্সড। আচ্ছা, তো এগুলো ফিক্সড না, তুমি একটু কম বেশি করে করতে পারো। সাধারণ যোগালী হচ্ছে 7 জন, যাদের একেবারেই তোমার হচ্ছে রাজমিস্ত্রির মতো কোনো অভিজ্ঞতা নাই, তো সেটা কত, 7 জন হচ্ছে জন প্রতি 400 করে, এই যে আমাদের টাকার পরিমাণ বের হয়ে গেল। এখন কিউরিং এর জন্য যোগালী 1/4 জন প্রতিদিন, অর্থাৎ কিউরিং এর জন্য আমাদের একজন যোগালী ধরতে হয়, কিন্তু একজন তো আর 10 ঘনমিটার জায়গা, শুধুমাত্র অল্প জায়গা, এই জন্য কিউরিং এর জন্য 4/1 টাকা দিতে হয়, অর্থাৎ 4 দিনে একটা যোগালের দাম দিতে হয়, এই জন্য 1.4 জন প্রতিদিন ধরেছে, অর্থাৎ 4/1 তো সেটা আমরা এখানে লিখলাম। তারপরে হচ্ছে আমার বিবিধ লামসাম টুলস। আচ্ছা, টুলসটা কি? টুলস হচ্ছে আমরা যে গাঁথুনির সিমেন্ট কংক্রিটের কাজ করছি, সেটাতে আমাদের ও যে কর্নিক লাগতে পারে, কড়াই লাগতে পারে, এগুলো লাগেনি, তো এগুলোকে বলা হয়েছে টুলস এবং লামসাম। এই খরচ বাবদ আমরা 200 ধরলাম, তো মোট খরচ হলো আমরা 85,890 টাকা। এখন এই কাজটা তো আমি নিজে করব না, তাই না? এই কাজটা আমি কার মাধ্যমে করব? ঠিকাদারের মাধ্যমে করব। তো যখনই কোনো কাজের দর বিশ্লেষণ করা হয়, মনে রাখবা ঠিকাদারের মুনাফা, অর্থাৎ ঠিকাদার কাজ করে দেওয়ার পরে আমাকে বিল সাবমিট করবে এবং আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে সেই বিলটা দাখিল করে দেবো, তারপর ঠিকাদার বিল অনুযায়ী টাকা পাবে। তো এই যে ঠিকাদার কাজটা করছে, তার একটা মুনাফা আছে না, লাভ আছে না, সেই লাভটা হচ্ছে টোটাল যে কাজের যে খরচ, সেই খরচের 10%, এটা স্ট্যান্ডার্ড, ঠিকাদারের মুনাফা 10% দেওয়া হয়। আচ্ছা, তাহলে 85,890 টাকার 10% হচ্ছে 8,589 টাকা, অর্থাৎ 8,589 টাকা ঠিকাদারের মুনাফা ধরেই তোমাকে দর বিশ্লেষণ করতে হবে, কারণ কাজটা তুমি ঠিকাদারকে দিয়ে করাবা। তাহলে 10% হলো এত টাকা, তাহলে মোট খরচ কত হচ্ছে, এই দুইটা যোগ করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে ওভারহেড খরচ। তো ওভারহেড খরচ হচ্ছে 3.5%। তো কার 3.5%? এই যে আমাদের যে মূল যে কাজ করতে খরচ হয়েছে, এর 3.5%। এখন ওভারহেড খরচটা কি? ওভারহেড খরচ হচ্ছে এই যে কাজটা, এর তদারকি হবে, তারপরে কাজে আকস্মিক কোনো ধরনের ম্যাটেরিয়ালস লাগতে পারে, এটাকে বলা হচ্ছে ওভারহেড খরচ, মানে সর্বোপরি ব্যয় আর কি। তো সেটা 3.5% ধরা হয়। তো 85,000-এর 3.5% এত আসলো 3,006.15। এখন ভ্যাট। তো ভ্যাট কি? এটা তো তোমার সরকারকে প্রদান করতে হবে, এটা হচ্ছে 4.5%। তো এটা হচ্ছে আপ ডাউন হতে পারে। তো ভ্যাট কি হয়? ভ্যাট কিন্তু টোটাল টাকার পরিমাণ, অর্থাৎ এই ঠিকাদারকেও ভ্যাট দিতে হবে, আবার এই যে ওভারহেড খরচ এই টাকার উপরে, অর্থাৎ টোটাল যে টাকা হবে তার উপরে তোমাকে ভ্যাট দিতে হবে। তাহলে এই 97,485 টাকার, এটা না যে 85,000 টাকার ভ্যাট দিতে হবে, টোটাল টাকার ভ্যাট দিতে হবে। তাহলে টোটাল টাকার ভ্যাট যদি আমরা খেয়াল করি, তো 97,485.15 টাকার ভ্যাট 4.5% করে হিসাব করলে আসে 4,593.54 টাকা। এখন টোটাল আমার খরচ হচ্ছে কত? 1,02,078.69। তো যখনই দশমিকের পরে যাই আমরা তোমার ওইটাকে হচ্ছে রাউন্ড ফিগার করে নিই, অর্থাৎ 1,02,078 টাকা 79 টাকা আমাদের এই কাজটা করতে খরচ হয়েছে। তো এটাই ছিল মূলত আমাদের হচ্ছে দর বিশ্লেষণ। আচ্ছা,
এখন আমার কি প্রতি ঘনমিটার উল্লেখ করেছে? আমার উল্লেখ করেছে 10 ঘনমিটার সিমেন্ট কংক্রিটের কাজের দর বিশ্লেষণ। এখানে আমি অ্যান্সার লিখে দিলে ঠিক আছে। তো যদি আমার এখানে উল্লেখ করে দেয় প্রত্যেক ঘনমিটারের দর বের করো, এটা কিন্তু পরীক্ষায় উল্লেখ করে। আমি সেই জন্যই আমি এখানে লিখেছি যে প্রতি ঘনমিটারের দর, অর্থাৎ যেহেতু আমার টোটাল কাজের পরিমাণ 10 ঘনমিটার, টোটাল কাজ 10 ঘনমিটার কাজ করতে আমার খরচ হচ্ছে 1,02,078 দশমিক সামথিং 69। তো এই জন্যই 10 ঘনমিটার, অর্থাৎ পার ঘনমিটারে কত টাকা খরচ হচ্ছে সেইটা যদি আমি এই টোটালটা দিয়ে ভাগ করি তাহলে বের হয়ে যাচ্ছে হচ্ছে 1,207.87 টাকা। তো এই হচ্ছে আমাদের দর বিশ্লেষণ, অর্থাৎ প্রতি ঘনমিটারে। কিন্তু পরীক্ষায় দেখো এখানে প্রশ্ন কিন্তু প্রতি ঘনমিটারের দরের কথা বলিনি, তো সেহেতু তুমি এখানে অ্যান্সার লিখে দিবা। আর প্রশ্ন যদি প্রতি ঘনমিটারের দরের কথা বলে তখন এই লাইনটা তোমরা করে দিবা। বুঝতে পারছো? তো এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করি প্রশ্ন নেই। তাহলে আমাদের এই ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।